আমরা এই ডিপ ফোকাসের উদ্দেশ্য বা ওয়াই যদি বলি, কেন কেন এই ডিপ ফোকাস করতেছি বা ডিপ ওয়ার্কের এই সেশনগুলো নিলাম, বা আমরা আসলে কি উদ্দেশ্যে এগুলো কাজ করি, একদম সোজা সাপটা উদ্দেশ্য হচ্ছে নিজের বর্তমান পরিস্থিতি থেকে বা নিজের বর্তমান কন্ডিশন থেকে নিজেকে আরেকটু ইমপ্রুভ করা। আরেকটু না, অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি ইমপ্রুভ করার উদ্দেশ্যে আমরা কি করছি, এই ডিপ ফোকাস বা ডিপ ওয়ার্কের 1, 2, 3 এবং 4 নাম্বার সেশনটাতে ঢুকছি। তো এই যে নিজেকে বেটার করব, বেটার করার জন্য বা ওয়ার্ল্ডের মধ্যে যারা যারা ভালো পজিশনে আছে বা পৃথিবীতে যারা যারা ভালো কিছু করতেছে, তাদের প্রত্যেকেই এই ডিপ ওয়ার্ককে অনেক বেশি, মানে তাদের লাইফের প্রত্যেকটা অংশের মধ্যেই ইন্টিগ্রেট করে ফেলছে। এখন ডিপ ওয়ার্ক কি কোনো আসলে ম্যাজিক? ব্যাপারটা কি এরকম ছিল যে ডিপ ওয়ার্ক একটা ম্যাজিক, যে আমি এই ম্যাজিকটা বললাম আব্রাকাডাবরা, আমার লাইফ হচ্ছে পরিবর্তন হয়ে গেল? ব্যাপারটা এরকম ছিল না। এতদিন যদি 3টা সেশন করে থাকেন বা ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনি অলরেডি বুঝছেন যে ডিপ ওয়ার্ক হচ্ছে একটা রেগুলেশন অফ আওয়ার লাইফ। যে আপনি কিছু পার্টিকুলার প্রসেস, পার্টিকুলার স্ট্র্যাটেজি ফলো করবেন, যাতে করে আপনি এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছেন বা যে অবস্থায় আছেন, সেটা পরিবর্তিত করে একটা ভালো পরিস্থিতি বা ভালো অবস্থায় নিজেকে নিয়ে যাওয়া। আমি বলছিলাম এই যে সেশনগুলো নিচ্ছি, এটা একটা পেইড সেশন। এই পেইড সেশনটা হচ্ছে আপনার আরেকজন আপনার হচ্ছে ফাহিম আব্দুল্লাহ ভাই, ওনার সেশনে হচ্ছে উনি নিয়েছিলেন। ওইটা 750 টাকা বা 800 টাকার মতো একটা সেশন ছিল। ওইটারই আমি ধরেন বলা চলে কপি পেস্ট করা, অলমোস্ট কপি পেস্ট করা টাইপের জিনিস। বাট এর মধ্যে পার্থক্য হচ্ছে আমি আমার নিজের লাইফের উদাহরণ বা নিজের পারপাস বা নিজের ওয়েটা কিভাবে কাজ করি সেটা শেয়ার করছি, এবং ওনার যে উদাহরণগুলো নিয়ে আসছি ওইটাকে কম্বাইন করার চেষ্টা করছি। আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমার স্টুডেন্ট বেস ইউজুয়ালি ওই ফাহিম আব্দুল্লাহ ভাইয়ের কোর্স পারচেস করে দেখার মতো খুবই কম। মানে এরা হচ্ছে আবার যেটা কোর্স পারচেস করবে, এই টাইপের স্টুডেন্ট বেস আমার না। আমার স্টুডেন্ট বেসরা চায় যে যতটুকু ফ্রিতে মেন্টরসাইট একাডেমি থেকে পাওয়া পসিবল। তো ওইটার পার্সপেক্টিভ থেকেই চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ডিপ ওয়ার্ক করা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, করা উচিত, সেই পার্সপেক্টিভে আজকে আমাদের উচিত হবে যে এই ডিপ ওয়ার্কের পুরো সেশনটা আমি নিই। আমি মোটামুটি প্রত্যেকটা স্টেজে কথা বলছি। যে প্রিপারেশন স্টেজে ছিল যে আমরা 5টা জিনিস সেট করব। 5টা জিনিস ছিল, আহ দেখি আমার কাছে প্রত্যেকটা নোট নেওয়া আছে। টাইম ব্লকিং ছিল, স্পেস ব্লকিং ছিল, এনার্জি ম্যানেজমেন্ট ছিল, রিসোর্স ম্যানেজমেন্ট ছিল, এবং সাইকর মাইন্ড ম্যানেজমেন্ট ছিল। ছোট্ট রিভিশন: প্রথমে আমাদের কি করতে হয়, মাইন্ডটাকে সেট করতে হয় যে আমি আসলে কি করব। তার উপর বেস করে আমার টাইমটাকে ব্লক করতে হয়, যে আমি এই পার্টিকুলার টাইমে কাজ করব, যেখানে বাই মোডাল, জার্নালিস্টিক, আবার মনাস্টিক, এরকম কয়েকটা প্রসেসের কথা বলছি। যারা দেখে নাই তারা প্রিভিয়াস ক্লাসগুলো আরেকবার রেকর্ডগুলো দেখেন, আমার ইউটিউবে পাবলিকলি ভিডিওগুলো আছে। তারপর স্পেস ব্লকিং ছিল, ব্লিচ স্টেশন ছিল, যে আমরা একটা স্টেশন বানাবো যেখানে কিনা আমার আমি যে কাজ করতেছি সেগুলো সবকিছু একটা ফোকাসড ওয়েতে কাজ করব। আমি জানালার পাশে বা একটা দেওয়াল আছে যেখানে মানুষজন নাড়াচড়া করতেছে, সেই ডিস্ট্রাকশন আমার না হয়, এরকম টাইপের একটা ব্লিচ স্টেশন বানানোর কথা ছিল। এনার্জি ম্যানেজমেন্টের জন্য সবসময় বলা হয়েছে সাথে একটা পানির বোতল রাখা, কিছু টুকিটাকি খাবার রাখা, খাবার আইটেম যেগুলা আপনি কাজ করতে করতে খেতে পারবেন, এবং আপনার বারবার টেবিল থেকে উঠতে হবে না, বারবার কাজ করার ক্ষেত্রে আপনি ডিস্ট্রাক্টেড হবেন না। এবং লাস্টে ছিল হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি বলছি আমাদের যাই কাজ করতে বসি না কেন, অলওয়েজ অলওয়েজ আমাদের রিসোর্স নিয়ে তারপর বসতে হবে। মানে আমরা কি করি, যখন বসি একবার টেবিল থেকে উঠি, কলমটা নিয়ে আসি, একবার খাতা নেই, একবার এই নেই, একবার সেই নেই। অনলাইনে কাজ করতে গেলে, একটা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করতে গেলে, আমি কন্টেন্ট বানানোর আগেই সবকিছু রেডি না করে আমি কন্টেন্ট বানাইতে বসি। পোস্টার বানাইতে বানাইতে আমার মনে হয় আরে না, এটা না হলে আরেকটা নিয়ে আসা উচিত, তখন আবার আনতে যাই। ছবি এটা ভালো লাগতেছে না, আরেকটা নিয়ে আসতে যাই। এই যে বারবার বারবার সেশন ব্রেক করা, এতে করে আমাদের পারফরমেন্স খুবই লো হয়ে যায়। এতে করে আমাদের ভালো আউটপুট আসে না কখনো। তো আমি এই প্রিপারেশন স্টেজে বলছিলাম যে এই 5টা জিনিস আমরা অনেক বেশি ফোকাস করব। এর বাইরেও আমি আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলছি, যেগুলো নিয়ে কি কাজ করা উচিত, কিভাবে কাজ করা উচিত, ওভারঅল সবকিছু। এরপর আসে হচ্ছে আমাদের পারফরমেন্স স্টেজ নিয়ে। পারফরমেন্স স্টেজে আমি কথা বলছি কিভাবে অ্যাক্টিভেশন রিচুয়াল ফলো করতে হয়, কি করলে আমি তো টাইম ব্লক করলাম, জায়গাও ব্লক করলাম, জায়গা সেট করছি, টাইম সেট করছি, রিসোর্স নিয়ে বসছি, সবই ঠিক আছে, ওকে ডান। এখন কাজ যে করতে বসবো, এই কাজ করতে বসলে আমি আমার ফোকাসটা কিভাবে ধরবো, আমি ধরেন স্টার্টিংটা কিভাবে করা উচিত, অ্যাক্টিভেশন রিচুয়াল কি জিনিস, এগুলো নিয়ে কথাবার্তা বলছি। অ্যাক্টিভেট করবো কিভাবে নিজেকে, এই ক্ষেত্রে আমি অনেকগুলো প্রসেসের কথা বলছি, ডট ফোকাসের কথা বলছি, স্পাইরাল টেকনিকের কথা বলছি, স্টপ মেথডের কথা বলছি, দোয়া পড়ার কথা বলছি, সার্টেন কিছু রিচুয়াল ফলো করার কথা বলছি, ভিজুয়ালাইজ করতে বলছি, এবং এটা একটা ফ্লো বলছিলাম, যে ফার্স্টে স্পাইরাল বা ডট ফোকাস করব, তারপর দোয়া পড়বো, তারপর স্টপ মেথড ফলো করব, তারপর ভিজুয়ালাইজ করব। এটা একটা স্টেপের কথা বলছিলাম।
এরপর টাইম বক্সিং স্ট্র্যাটেজির কথা বলছিলাম, যে আমরা পোমোদোরো হচ্ছে যেটা বলছিলাম, যে টমেটোর যে একটা ইয়া থাকে, ওই পোমোদোরো টেকনিক ফলো করতে পারি টাইম বক্সিং এর ক্ষেত্রে। এখানে 25 মিনিট কাজ করব, 5 মিনিট ব্লক নিব, 25 মিনিট কাজ করবো, 5 মিনিট ব্রেক দিব। এই 25 মিনিট 5 মিনিট 25 মিনিট 5 মিনিট এরকম করে কাজ করতে পারি। অনেক সময় এটাও বলছিলাম যে আমরা অনেক সময় প্রথম সেশনটাকে 40 মিনিট করতে পারি, তারপর ব্রেকটা 10 মিনিট, তারপর আবার 25 মিনিট 5 মিনিট এরকম করে করে কাজ করতে পারি। এরপর বলছিলাম যে যে আমরা 5 মিনিট করে ব্রেক নিব, এই ব্রেক টাইমে আমি আসলে এই ব্রেকটা নেওয়ার স্ট্র্যাটেজিটা কিরকম, ব্রেকটা নেওয়া কিভাবে উচিত, এগুলো নিয়ে কথাবার্তা বলছে অনেক কিছু। যে আমরা আসলে এই টাইমে মোবাইল চালাবো না, মোবাইল না চালে আমরা ফুল ফোকাসে কাজ করব, এগুলো জিনিসপত্র নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। তো কেন রিভিশন দিলাম, কারণ প্রিভিয়াস যে জিনিসপত্রগুলো শিখছি সেগুলো যদি কানেক্ট করতে না পারি, ক্লোজিং বা এই যে ফিনিশিং যে আমরা দিচ্ছি বা প্রিজার্ভ করতেছি, এই জিনিসগুলো আমরা ক্যাচ করতে পারবো না, বা এটাকে আমরা কোনোভাবে বুঝাইতে পারবো না। তো আমি আরো অনেকগুলো রুলসের কথা বলছিলাম, যে আলট্রারিয়ান রিদমের কথা বলছি টাইম ইয়ার ক্ষেত্রে, টাইম বক্সিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এখানে একটু মাথায় রেখেন, 25 মিনিট 5 মিনিট 25 মিনিট 5 মিনিট 5 মিনিট ব্রেকের কথা বলছি। প্রশ্ন অনেকে করে, স্যার 25 মিনিট যে টাইম, ওই সময় কি করবো? কাজ করবেন ওই সময়। আপনারা সবই যদি স্ট্র্যাটেজি ফলো করতে থাকেন, এই করতে হবে ওই করতে হবে, কাজ করবেন কোন সময়? আমি ডিপ ওয়ার্কের কথাটা এমন ছিল যে আমরা প্রিপারেশন কিভাবে নিব নিজেকে কাজ করার ক্ষেত্রে, আমার কি কি করা উচিত, আমি যখন কাজ করতে বসবো তার আগে আমার কি কি জিনিসপত্র করলে এই কাজে আমি ফোকাসড ওয়েতে কাজ করতে পারবো। যেমন একটা উদাহরণ বলে, আমি এখন পড়তে বসছি বা আমি এখন একটা ওয়েবসাইটে কাজ করব, আমি আমার দেওয়ালের এক সাইডে আমার যে ব্লিস স্টেশনটা আছে আমি সেখানে বসবো, বসে আমি একটা টাইম সেট করবো যে আমি 25 মিনিটে আমি এতটুকু কাজ করবো। কি কাজ করবো আগে থেকে চিন্তা করলাম, ঠিক আছে, ওই কাজটা গুছাই, রিসোর্স গুলো আগে থেকে রেডি আছে, আমি সব রেডি করতে বসছি। এবার আমি 25 মিনিট ফুল ফোকাসে বসে বসে এই কাজগুলো করলাম, যতটুকু গুছাইতে পারছি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ডান। এবার 5 মিনিট ব্রেক নিলাম, একটু রেস্ট নিলাম, চোখটা বন্ধ করলাম, স্টপ মেথড ফলো করলাম, ব্রিদিং করলাম। এই যে কাজ করা শেষ, 25 মিনিট 5 মিনিট ব্রেক করে করে 25 মিনিট কাজগুলোতে পুরো ফুল ফোকাসে কাজ করলাম। টোটাল এন্টায়ার 2 ঘন্টা আমি ডিপ ফোকাসে কাজ করছি। শেষ করার পরে আমি এটার ক্লোজিং বা ফিনিশিংটা কিভাবে দিব, প্রিজার্ভ কিভাবে করবো, এই যে এত কিছু শিখলাম, এত কিছু করলাম, এটা মনে রাখবো কিভাবে? আগে বলে রাখি, এই যে এর আগে আপনারা যে ক্লাস করছেন এগুলো একটাও মনে নেই আপনাদের, খুব সিম্পল জিনিস, এগুলো একটাও আপনাদের মনে নাই বললেই চলে, সবগুলা খাইয়া বসে আছেন। খুব স্বাভাবিক, এই যে সেশনগুলো যখন আমি করছি, আমিও যখন শিখছি, আমি আজকে যখন প্রিজার্ভেশন আপনাদের ক্লাস নেওয়ার আগেই বসে বসে প্রিজার্ভেশনের ক্লাসগুলো আবার রিপিট করতেছিলাম। আমি এই ভিডিওগুলো প্রায়ই দেখি, এমন না যে শুধু আপনাদের ক্লাসের জন্য। আমি এই ডিপ ওয়ার্কের যে ক্লাসগুলো সেশনগুলো পাইছি, সেই সেশনগুলো আমি রিপিটেটিভলি দেখি। যেমন আপনার হচ্ছে এই কগনিটিভ ডিফিউশন যেটা, এটা আমি দেখি, অনেকদিন পর আবার ভুলে যাই, আবার দেখি, আবার অনেকদিন পর ভুলে যাই। কিন্তু এটা আমার দেখতে হয় বারবার বার। কেন বারবার দেখতে হয়? আমিও মানুষ, আপনিও মানুষ, আমাদের ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। আমাদের যে হচ্ছে মুরগির ব্রেইন, এই মুরগির ব্রেইন দিয়ে যে আমরা টিকে আছি পৃথিবীর মধ্যে, এটা অনেক বড় কিছু। আমাদের ব্রেনের অবস্থা খুবই খারাপ, আমরা শর্ট ইয়া দেখতে দেখতে, শর্ট দেখতে দেখতে আমাদের ব্রেনের ক্যাপাসিটি নাই বললেই চলে। তো এই মুরগির ব্রেন নিয়ে আমরা এখন টিকছি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুরগির ব্রেনকে তো কাজে লাগাইতে হবে, কোথাও না কোথাও তো নোট নিতে হবে। এইটার ফোকাসে হচ্ছে প্রিজার্ভেশন বা ক্লোজিং এ আসতেছি। আমি এছাড়া লাস্ট ক্লাসে যেটা নিয়েছিলাম, লাস্ট সেশনের মধ্যে অ্যাকসেপ্টস নিয়ে কথা বলছিলাম, যে ওই অ্যাক্টিভিটিস অ্যাকসেপ্টস কিসের উপরে বেস করেছিল। অ্যাকসেপ্টস এর লাস্ট ইয়ার ভিডিওটা যদি দেখেন অনেক কাজে দিবে। ধরেন আমরা অনেক সময় এনজাইটিতে ভুগি, আরে ভালো লাগছে না কিছু, ডিপ্রেশনে ভুগি, আমরা হচ্ছে ফোকাস করতে পারতেছি না, আমরা অনেক বেশি মানে কনফিউজড হয়ে যাই। এরকম কনফিউশন কাজ করলে আমাদের এই অ্যাকসেপ্ট মেথডটা ফলো করতে বলছিলাম। অ্যাকসেপ্ট মেথডটা ছিল হলো অ্যাক্টিভিটিস, কন্ট্রিবিউটিং, কম্প্যারিজন, ইমোশন, পুশিং অ্যাওয়ে, থটস, তারপর হচ্ছে আপনার সেন্সেশন, এরকম অনেকগুলো টার্ম ছিল একসাথে অ্যাকসেপ্টস হয়। এই অ্যাকসেপ্টস করলে কি হয়, আপনি অটোমেটিক অনেকগুলা মাথা থেকে যে টেনশন বা ইয়াগুলো আছে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারবেন। এরপর আমি বলছিলাম যে আজকের সেশনে আমি ক্লোজিং এর সাথে সাথে কগনিটিভ ডিফিউশন নিয়েও কথা বলবো। প্রথমে কগনিটিভ ডিফিউশন নিয়ে কথা বলতেছি না, কগনিটিভ ডিফিউশন একটু পরে বলি। তার আগে আসি হচ্ছে আমি ক্লোজিংটা দেই কিভাবে, বা ক্লোজিং বা প্রিজার্ভেশন হয় কিভাবে। এক নম্বর হচ্ছে, হয়ে গেল, আমরা টোটাল হচ্ছে 4টা প্রসেস ফলো করব, টোটাল হচ্ছে 4টা স্টেপ ফলো করব ক্লোজিং বা প্রিজার্ভেশনের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে সেভ করা, নোট রাখা। আমরা যা যা শিখতেছি, যা যা করতেছি, এগুলোকে আমাদেরকে নোট করতে হবে। অলওয়েজ কি করতে হবে, এগুলোকে নোট করতে হবে, যে আমি কি কাজ করলাম আজকে, কি কি কাজ হয়েছে, কোনগুলা কাজ করলাম, কি কি শিখছি। নোট করাটা আমাদের কাজের কম, পড়াশোনার ক্ষেত্রে বেশি লাগে। কারণ আপনি কোনো আমার ক্লাস করতেছেন, কোনো এক জায়গায় সেশন করতেছেন, ওই সেশনে আপনি কি কি শিখতেছেন, কি কি জানলেন, কি কি বুঝলেন, এটা এগুলো প্রত্যেকটা নোট করতে হবে, সেভ করতে হবে। আবার ধরুন আমরা কি করি, প্রায় ফেসবুকে কিছু একটা পাইছি, ওটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। যেমন আমার অভ্যাস, আমি প্রায় সময় কন্টেন্ট দেখি, একটা কিছু একটা পছন্দ হয়েছে, স্ক্রিনশট নিয়ে রাখি, সেভ করে রাখি।
আমি আমার জীবনে এই 29 বছরের লাইফে জীবনে ওই সেভের মধ্যে ঢুকি নাই। আমি দেখিও নাই সেভে আর কি আছে। আমি স্ক্রিনশট গুলো যে নিয়েছি, একটাও জীবনে স্ক্রিনশট খুলে দেখি নাই স্ক্রিনশট গুলোতে আর কি ছিল। নেওয়ার কাজ কি করছে তখন, নিয়ে রাখছি। এই সেম জিনিস আমি বাদে আপনারাও ফলো করেন, আমি ভালো মতোই জানি। আপনি স্ক্রিনশট নিছেন, ওয়াও সেই জিনিস তো এটা পড়া দরকার, স্ক্রিনশট নিছেন আর জীবনে পড়েন। ভিডিও একটা সেভ করছেন, একটু দেখা দরকার, এরপরে এখন তো সময় নাই, এখন তো হচ্ছে সিনেমা দেখতেছি, পরে দেখবো, এটা আর জীবনে দেখা হয় না। এক্ষেত্রে আমি কি করি, একটা প্রসেস ফলো করি, আমি আমার ফেসবুকের নিজের মেসেঞ্জারেই ভিডিওগুলোকে পাঠায় রাখি। পরবর্তীতে আমার যে ভিডিওগুলো দেখা দরকার আমি আমার ওই মেসেঞ্জার খুলি, ওখানে বসে বসে ভিডিওগুলো দেখি, একটার পর একটা সিরিয়ালে বসে বসে দেখি। আচ্ছা এটা এইভাবে দরকার ছিল, ওটা এইভাবে দরকার ছিল। যেমন আজকে একটা ভিডিও আবার রিপিট করতে গিয়ে মানে হঠাৎ করে আমার সামনে আসছে, দেখতেছিলাম, দেখতে গিয়ে আমি সেভ ক্লিক করবো, দেখলাম ওটা আমার সেভ করাই ছিল। মানে আমি আগেই সেভ করে রাখছি, এই ভিডিও আমি দেখি নাই, আমি আজকে আবার দেখে আবার সেভ করতেছি। মানে এটা একটা রিপিটেটিভ প্রসেস, খালি সেভই করতে থাকতেছি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আপনি এগুলাকে একটা আলাদা জায়গায় সেভ করতে হবে, যেটা আপনার কাজের, আলাদা জায়গায় স্টেপ সেভ করবেন। এবং আলাদা জায়গায় হচ্ছে এটাকে নোট করে রাখতে হবে। নোট যে আমরা করব, এইটার একটা মেথড আছে, এটার অনেক মেথড আছে। এটার মধ্যে ইউটিউবে যদি যান, কর্নেল নোট টেকিং মেথড নামে একটা জিনিস আছে। এটা আমরা অনেক সবাই জানি, অলমোস্ট সবাই কর্নেল নোট টেকিং মেথডের ব্যাপারে আমরা অলমোস্ট সবাই জানি। কিন্তু এটা যে কর্নেল নোট টেকিং মেথড, আমরা হয়তো ভেবে নোট নেই নি কখনো। বাট আমরা যারা হচ্ছে ওই যে পাঞ্জেরির বই পড়ছেন না সবাই, ভার্সিটির ইয়াতে বা স্কুল কলেজের সময়, পাঞ্জেরির যে বুক গাইডগুলো হয়, ওরা কিন্তু সবাই কর্নেলের নোট মেথড ফলো করে। কেমনে বুঝবেন? দেখবেন আপনি সব যে পড়ছেন, পড়াটা সবগুলো সামনে থাকবে, মানে একটা নোট হিসেবে থাকবে। তার বাম পাশে ছোট ছোট ক্লু লেখা থাকে, এবং নিচে একটা হচ্ছে আপনার ওভারভিউ থাকে। এই পুরোটাকে কর্নেল নোট টেকিং মেথড বলে। যদি আমি আপনাদেরকে একটা ছবি আমি পরে দিয়ে দিব, গ্রুপের মধ্যে পোস্ট করে দিব না। তো দেখবেন যে একটা খাতা, একটা নর্মাল কাগজের মধ্যে এক এরকম তিনটা ভাঁজ হয়। এই খাতাটাকে ধরেন এটা একটা খাতা, এটাকে আমি এক সাইডে অল্প একটু ছোট অংশ, এটাকে ভাঁজ করে রাখবো। নিচের যে পার্টটা, এটাকেও কি করবো, ভাঁজ করে রাখবো। খাতাটা যদি এইভাবে ধরেন, এটা নিচে এই পার্টটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, আর এই যে এই মাঝখানে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের বড় পার্ট। কর্নেল নোট টেকিং মেথড, আচ্ছা সরি আমি দুঃখিত, ভুলে গেছিলাম, আমি মাইক্রোতে দেখাতে পারি। কর্নেল নোট টেকিং মেথড আমি হচ্ছে একে দেখাই। এর বাইরে আরো অনেক নোট টেকিং মেথড আছে, আপনি একটু যদি সার্চ করেন তাহলে হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও পাবেন। আপনার হচ্ছে বিল্ডিং আ সেকেন্ড ব্রেইন, নামটা হচ্ছে বিল্ডিং আ সেকেন্ড ব্রেইন। ওটাতে যদি যান, ওখান থেকে অনেক কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সেপ্টস নিয়ে আমরা যখন পড়ছিলাম সেইটা। কর্নেল নোট টেকিং এর মেথডে আসি। আমি ধরেন যদি একটা এইটা এই বক্স নেই, ধরেন এটা হচ্ছে আমার খাতা, হ্যাঁ। এই খাতার মধ্যে আমাদের কি করতে হবে, এই বরাবর একটা টান দিতে হবে, এবং এই বরাবর একটা টান দিতে হবে। আমরা কি করব, এইটার মধ্যে হচ্ছে নোট নিব। কর্নেল নোট টেকিং মেথডটা আসলে আসছে, আমি নামটা ভুলে গেছি ওনার। উনি অনেকদিন দেখতেছে যে পোলাপান মানে স্টুডেন্ট যারা আছে ওরা পড়তেছে, বাট তাদের কিছু মনে থাকে না। এগুলো পড়তেছে, বাট তাদের হচ্ছে আলটিমেটলি কিছু মনে থাকতেছে না। তা আমি যখন কোনো কিছু শিখতেছি, মানে যারা আমরা আমরা যেহেতু সবাই ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা কাজ করি, আমাদের অবশ্যই মেথড ফলো করা উচিত। যে রাশেদ খান অলরেডি মেথড ফলো করা শুরু করে দিচ্ছে। এক সেকেন্ড আমি একটু বন্ধ করে দিই এটা। আচ্ছা, মেথড যেটা ফলো করে সেটা হচ্ছে, উনি দেখলো যে বলা মানে পড়তেছে, স্টুডেন্টরা পড়তেছে, বাট ওদের মনে থাকতেছে না। তারা মনে করতে পারছে না কি পড়ছে বা কি আসা বিষয়। এটার ক্ষেত্রে তারা কি করবে, এটার জন্য সে একটা সলিউশন বের করলো। সে এই যে আমরা পড়াকে যদি চারটা ভাগে ভাগ করি, সে চারটা ভাগ হচ্ছে রেকর্ড, রিডিউস, রিভিশন এবং হচ্ছে রিভাইস। চারটা ভাগ টোটাল। একটা হচ্ছে রেকর্ড, রিডিউস, রিভিউ এবং হচ্ছে রিভিশন। কর্নেল নোট টেকিং মেথডের মধ্যে উনি কি করছে, এই কাগজটাকে, সিম্পল কাগজ সবার কাছে অ্যাভেলেবেল আছে, কাগজ আছে না বাসায়, সবার কাছে কাগজ আছে। কাগজটা খুব সিম্পলি অ্যাভেলেবেল, সবার কাছে করা যায়। এর মধ্যে সে কি করছে, প্রথম যেটা আমরা কাজ করি যখন পড়াশোনা করি, তখন আমরা নোট নিই। ধরেন ক্লাসে যা যা বলতেছে আমরা শুনতেছি, এগুলো প্রত্যেকটা কি করছে, আমরা নোট নিচ্ছি। এই নোটগুলা আপনি কোথায় নিবেন, এই নোটগুলো নিবেন হচ্ছে এখানে। এলাবোরেট থাকবে, সব ডিটেলস থাকবে একবারে, কি কি শিখছি না শিখছি সবকিছু এখানে নোট আকারে থাকবে। আচ্ছা, এখন নোট আকারে যখন থাকতেছে আমার আমার কি করতে হবে, এই নোটের পাশে এই জায়গাটায় যা যা আমি শিখছি তার কিছু ক্লু আমি কি করবো এখানে রেখে দিব। যেটা মানুষ কি করে, প্রথম কাজ হচ্ছে রেকর্ড করে, যা আপনি শিখতেছেন প্রত্যেকটা জিনিস আপনি কি করেন, রেকর্ড করতে থাকেন।
রেকর্ড করতেছেন সেটা আমি কি করতে হচ্ছে, নোট হিসেবে ধরতেছি। এই নোটের মধ্যে আমি সকল রেকর্ডগুলা অ্যাড করতেছি। রেকর্ড করা মানে আমার শেখার পরে, রেকর্ড করার পরে আমি কি করব, এটাকে রিডিউস করতে হবে। মানে আমাদের পক্ষে কিন্তু আমরা সবসময় কি করি, যে নোটগুলো নেই এই নোট কিন্তু পড়ি না পুরাটা। নোটের মধ্যে এত কিছু লিখে রাখি, নোট পুরাটা আমরা কখনো পড়ি না। আমরা কি করতে হবে, এটাকে ক্লুতে ভাগ করতে হবে, কিছু ছোট ছোট ক্লু। কিরকম ক্লু? যেমন ধরেন আমি যে কিছু জানি এরকম, ধরেন অ্যাকসেপ্টস, যে অ্যাকসেপ্টসটা কি ছিল, অ্যাকসেপ্ট স্যার কি বলছিল, অ্যাকসেপ্ট জিনিসটা আসলে কি ছিল, এখানে লিখে রাখছেন অ্যাকসেপ্টস কি ছিল। তাহলে আপনার তখন মাথায় আপনি কি করবেন, ব্রেনকে খাটাবেন। আচ্ছা অ্যাকসেপ্ট জানি কি ছিল, আচ্ছা অ্যাক্সেস মানে হচ্ছে ওই যে অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে সি, এটা ওটা সি, এটা ই, এটা পি, এটা ই, এটা এস। এই যে আপনি কি করছেন, নিজের ব্রেনকে পুশ করতেছেন। আপনি অ্যাকসেপ্টস কি ছিল ক্লু দিয়ে রাখছেন। আপনি কিন্তু এখানে কিছু সলিউশন লিখেন নাই, নোটের মধ্যে সবকিছু লিখছেন, বাট এখানে কিছু ক্লু লিখে রাখছেন যে অ্যাকসেপ্টস কি ছিল। তারপর হচ্ছে স্যার তো বলছে পারফরমেন্স ফেজের সময় অ্যাক্টিভেশন রিচুয়াল কি ছিল। তারপর হচ্ছে আহ, ইয়া কি ছিল, কি বলে এটাকে, না আমার অ্যাক্টিভেশন রিচুয়াল একটু প্রয়োজন, টাইম বক্সিং স্ট্র্যাটেজি কি ছিল। তারপর ব্রেক টাইমে কি করা যাবে না। এরকম জিনিসগুলো, যেই সব পয়েন্ট আকারে পয়েন্ট পয়েন্ট যে জিনিসগুলো আছে, যেগুলোকে আপনি একবার মনে করার চেষ্টা করলে অটোমেটিক ওই ক্লাসের টপিকগুলো আপনার মাথায় কি করে আসবে, অটোমেটিক চলে আসবে। এই জিনিসগুলোকে আমরা কি বলি, ক্লু বলি। বুঝাইতে পারতেছি, সবাই বুঝতেছেন? নোটটার মধ্যে কি করবো, আমি যা যা ক্লাসে শিখতেছি সব আমি নোট করে রাখি, রেকর্ড করে রাখি। এটাকে এরপর আমি রিডিউস করব, মানে ক্লুতে ভাগ করব, ছোট ছোট কিছু প্রশ্ন লিখে রাখবো। যে প্রশ্নগুলো যখন আমি নিজেকে উত্তর দিতে যাব, তখন আমার অটোমেটিক প্রিভিয়াস ক্লাসের জিনিসপত্রগুলা মনে চলে আসবে, আমার মনে থাকবে। এবং এরপর আমাকে কি করতে হবে, রিভিউ করতে হবে। রিভিউ মানে হচ্ছে এখানে আমি কি করব, এই জায়গাটায়, এই যে নিচে যে ছোট্ট জায়গাটায়, এটা আমি দাগ দিয়ে রাখছি এই জায়গার মধ্যে। আমি এখানে হচ্ছে একটা দাগ দিয়ে রাখলাম। এই নিচের পার্টটাতে আমার কি থাকবে, আমি পুরো সেশন থেকে যা যা শিখছি এটা একটা সামারি থাকবে। এটা কি থাকবে, একটা সামারি থাকবে। সামারি আসলে কেন রাখে না, আপনি নোট নিছেন, নোটে সব লিখে রাখছেন, আপনি এরপর কিছু ক্লু দিয়ে রাখছেন যাতে ওইগুলো নোটগুলোকে, আপনি ক্লুটাকে রিমাইন্ড দিতে দিতে বারবার মনে পড়ে। এবং সামারি যখন দিচ্ছেন, সামারি মানে আপনি যা বুঝলেন পুরাটা পড়ার পরে, পুরাটা ক্লাস করার পরে, আপনি নিজেকে যদি পরবর্তী দিনে মনে করায় দেওয়ার চেষ্টা করতেন যে কি কি শিখছো মনে আছে। ধরেন সাইদ ইসলাম সাইদকে বলতেছে আবার, সাইদ তোমার মনে আছে তুমি কালকে কি কি শিখছো, তখন সাইদ কি পুরো ক্লাস আবার রিপিট করে নিবে, হ্যাঁ এটা শিখছি, ওইটা শিখছি, এটা শিখছি, সেটা এমনি কি বলা সম্ভব? সাইদের পক্ষে বলা সম্ভব না। সাইদ একটা সামারাইজ কপি বলবে। আচ্ছা কালকের ক্লাসে আমরা শিখছি কিভাবে করে হচ্ছে আমাদের কর্নেল নোট টেকিং মেথড ফলো করতে হয়। তার মধ্যে স্যার কিছু প্রসেসের কথা বলছে, এই যেমন ধরুন 4R এর কথা বলছে, 4R হচ্ছে রেকর্ড, রিডিউস, রিভিউ, রিভিশন। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের যাই পড়ি না কেন, যাই শিখি না কেন, এগুলাকে লং টার্মে আমরা মনে রাখতে পারবো। এই যে সামারি, একটা 2-3 লাইনের মধ্যে একটা সামারি লিখে রাখি, যাতে আমি আমার নিজেকে রিভিউ করতে পারি যে কি শিখছি আজকের ক্লাসে, আজকের সেশন থেকে আমি কি শিখলাম, কি জানলাম। বুঝাইতে পারছি? এই গেলে হচ্ছে রেকর্ড, রিডিউস এবং হচ্ছে রিভিউ। লাস্ট যেটা সেটা হচ্ছে রিভিশন। রিভিশন হচ্ছে পরের দিন আপনি কি করবেন, যখন আসবেন বসবেন, বসার পরে এই যে ক্লু, নোট, সামারি, এগুলো জিনিসপত্র সব তো আর পড়তে পারবেন না। পরের দিন আপনি বসে কি করবেন, দেখি তো ক্লুগুলা। প্রথম কাজ থাকবে হচ্ছে সামারি পড়া। প্রথম কাজ থাকবে হচ্ছে আপনার সামারি পড়া। সামারিটা পড়লেন, ও আচ্ছা আচ্ছা কাল ক্লাসে এগুলো এগুলো শিখ মনে আছে, মনে পড়ছে, সবগুলো মনে আছে। এরপর চাইলে একটু বসে বসে ক্লুগুলো দেখতে পারেন, ক্লুগুলাতে কোয়েশ্চেন গুলো দেখতে পারেন। কারণ আমি কি করতেছি, বারবার নিজের ব্রেনকে প্রশ্ন করতেছি। এবং যখন আমরা নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করি বা প্রশ্ন করি, তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়। ডোপামিন খালি হচ্ছে পিনিক করলে রিলিজ হয় না, মানে যে মানুষজন পিনিক করে না, নেশা করে, নেশা করলে মনে করে ডোপামিন রিলিজ হয়, ফেসবুক চালালে রিলিজ হয়। ব্যাপারটা একদম এরকম না। আমরা যখন ব্রেনকে হচ্ছে কোনো পড়াশোনা বা কাজের ক্ষেত্রেও লাগাই, তখন কি হয়, অটোমেটিক তা আমাদের ব্রেন গুলাকে ডোপামিন হচ্ছে রিলিজ করে। তখন আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ব্রেন হয়, এফেক্ট হয়, ব্রেন হচ্ছে অনেক অ্যাক্টিভ হয়ে যায়। তখন আমার মনে রাখতে সুবিধা হয়। তা আমি নোট করব, নোট করার পর এগুলোর জন্য পাশে কিছু ক্লু লিখে রাখবো, যাতে আমি নিজেকে কিছু কোয়েশ্চেন করতে পারি আমার মনে রাখার সুবিধার্থে। এবং এটাকে সামারি দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে আমি বসলে সামারিটা পড়লে আমি 1 মিনিটের মধ্যে বুঝবো, আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসপত্র শিখছিলাম। এটাকে আমরা বলি হচ্ছে কর্নেল নোট টেকিং মেথড। লিখে দেই, এটা হচ্ছে কর্নেল, বানান ভুল হতে পারে, নোট টেকিং মেথড। যতদূর মনে পড়ে লোকটার নামই কি কর্নেল ছিল, ওই কর্নেল থেকে নামটা দিছে, যতটুকু শিওর নামে এক্স্যাক্টলি ভুলে গেছি। কর্নেল নোট টেকিং মেথড, এই হচ্ছে আপনার কর্নেল নোট টেকিং মেথডের প্রসেস। আচ্ছা, এটা ছিল হচ্ছে, আমি আবার আসি, আমরা কি বলতেছিলাম, ক্লোজিং বা প্রিজার্ভেশনের প্রথম আমি 4টা স্টেপ ফলো করব। প্রথম স্টেপ হচ্ছে আমি সেভ করব বা নোট রাখবো। এই সেভ করব বা নোট যে রাখবো সেটা কিভাবে রাখবো,
এইটা নিয়ে হচ্ছে পুরো জিনিসটা এখানে থাকছে। ওই কর্নেল না কলন না আমি এক্স্যাক্টলি শিওর না, যাই হোক, যা এসে দিছি লিখছি। তা কর্নেল নোটে কি মেথড লিখছি, ক্লু, নোট এবং হচ্ছে সামারি। আশা করি আপনারা নোট কিভাবে রাখবেন বা সেভ করে রাখবেন কিভাবে সেটা মনে থাকবে। এর বাইরে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আমাদের ক্ষেত্রে সুবিধার জিনিস হচ্ছে নোশন এআই নামে একটা এআই আছে। আমি যদি পরবর্তী কোনো এক সময় পাই আমি ভিডিও রেকর্ড করবো না। নোশন এআই দিয়ে আমরা কি করতে পারি, আমাদের সবকিছু নোট রাখতে পারি। যেমন আমার টাকা পয়সার হিসাব আপনি এখানে রাখতে পারবেন। আপনি এখানে আপনার এক্সপেন্স ট্র্যাকার, ডেইলি ট্র্যাকার, এরকম জিনিসপত্র ফলো করতে পারেন। এর বাইরে আমার কাছে হচ্ছে ধরেন এই যে আহ দেখা তো যায় না, দাঁড়ান। ও, আমি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়া করি। আন্তরিকভাবে দুঃখিত, ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব একটা ভালো না। হুম, সরি। এই যে এটা এখানে আমার হচ্ছে প্ল্যান, ফোকাস, ফিনিশ। আমি কি করি সবসময় এগুলাকে নোট করে রাখি। আমার কি কি কাজ আছে, কি কাজ করতে হবে, যেমন আজকে আপনাদের ক্লাস আছে, এটা নোট করা আছে। আমার হচ্ছে কি কি করতে হবে সেটা নোট করা আছে। আমার হচ্ছে ধরেন একটা এক্সামের ইয়া ছিল, সেটার কোশ্চেন রেডি করতে হবে, সেটা নোট করা আছে। আমার আজকে প্রথম জিমে যাওয়ার কথা ছিল, সেটা নোটই করা আছে, জীবনে করা হয় নাই। তো এরকম কিছু নোট টোট করবেন, কিছু জীবনে করা হবে না, এগুলো জিনিসপত্র ফলো করবেন। বলে লিখছিলাম ডায়েট করবো আজকে থেকে, এটাও শুরু হইতে পারে না, ইচ্ছা মতো খাইছি। এরকম অনেক জিনিসপত্র নোট করবেন। আবার হচ্ছে ধরেন আমার কাছে এরকম বাজেট লিস্ট থাকে। তারপর হচ্ছে আরো আছে এই যে এটার একটা টু ডু লিস্ট আছে, এরকম টু ডু লিস্ট থাকে। মানে যেগুলো হচ্ছে আপনার, আমার নোট করতে পছন্দ করে বেশি। আমি হচ্ছে তখন লিখিত আকারে জিনিসপত্র রাখতে ভালো লাগে। আমার ওই যে ওই মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে রাখবো, এই জিনিসগুলো খুব একটা পছন্দ না। আচ্ছা, আমি হচ্ছে আবার আমার সেই প্রিভিয়াস রূপে চলে যাই। আচ্ছা, আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আমি নোটের কথা কি বুঝাইছি। এখন আসি স্টেপ টু তে। স্টেপ টু হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন সবকিছু গুছায় রাখতে হবে। মনে আছে ব্লিচ স্টেশনের কথা বলছিলাম, আমরা স্পেস ব্লকিং করব। আমাদের একটা আলাদা জায়গা থাকবে, টেবিল থাকবে, যেই টেবিলে আমরা পড়াশোনা করব, যে টেবিলে আমরা কাজ করব, আমাদের সবগুলা গুছানো থাকবে। এটা আমার পার্টিকুলার স্পেস থাকবে ডিপ ওয়ার্ক করার জন্য। এবং আমি বলছিলাম চারপাশে একটা মার্কও করে রাখা, যে এই মার্কের ভিতরে আমি যখন ঢুকবো আমার সাথে মোবাইল থাকবে না। এই মার্কের ভিতরে যখন আমি ঢুকবো আমি কি করব না, কোনো কিছু ডিস্ট্রাক্টেড হব না। এরকম কিছু কথাবার্তা বলছিলাম না, ওইটাকে আমরা ব্লিচ স্টেশন বলছিলাম। তো ব্লিচ স্টেশনের ক্ষেত্রে জিনিস হচ্ছে, ব্লিচ স্টেশনে যখন আপনি যাচ্ছেন, আপনি কাজ করার আগে সব তো সুন্দর করে গুছায় টুছায় রাখছেন, বসছেন। কিন্তু যখন কাজ করা শেষ তখন আপনার কি করতে হবে। যেমন আমি কি করি, আমার ল্যাপটপটা আমি শেষ করি সুন্দর করে গুছায়, সামনে সোজা করে রেখে একটা স্পট থাকে, ওই স্পটে আমি ল্যাপটপটা রাখি। আমার পাশে যে আমার দুইটা, আমার সবসময় আমার কাছে দুইটা ডায়েরি থাকে। একটা ডায়েরি এরকম একটা ডায়েরি থাকবে, আরেকটা ডায়েরি আছে ব্ল্যাক ডায়েরি। একটাতে হচ্ছে আমি রাফ কিছু লেখাপত্র করি যখন যা মন চায়, আরেকটাতে হচ্ছে আমি একটু গুছায় টুছায় লিখি, ওটা হচ্ছে একটু জাস্ট পশনেসের জন্য আর কি। তো এটা দুইটা থাকে আমার কাছে, দুইটা সুন্দর করে দুইটার উপরে রেখে দিই। আমার যে আরো হাবিজাবি যে জিনিসপত্র থাকে, আমার হচ্ছে ধরেন আমার ওয়াচ আছে, সেই ওয়াচটা থাকে পোমোডোরো ওয়াচ। পোমোডোরো ওয়াচ থাকবে ওইখানে। তারপর হলো আপনার আমার যে কাগজপত্র, আমার হলো ধরেন তার কলম, সবকিছু গুছিয়ে একটা জায়গায়, স্পেসিফিক জায়গায় আমি সুন্দর করে গুছাই। গুছানোর পরে আমি সবকিছু পরিষ্কার করি, আশেপাশে যত হাবিজাবি জিনিসপত্র সব গুছায় রাখবো। গুছায় দেন আমি কি করি, আমি ইভেন আমার যে সিটটা, আমার যে বসার যে সিটটা, এই সিটটাকে আমি একবারে বরাবর ল্যাপটপের বরাবর সুন্দর করে বসায় ওই পাশ থেকে সকল চেয়ারগুলো সোজা রাখি। আমি ডাইনিং টেবিলে কাজ করি, আমার ডাইনিং টেবিলটাকে পুরো গুছাই। গুছানোর পরে আমি এখান থেকে উঠে যাই। এই যে কি হয়, এটাকে ক্লোজিং বলে। ক্লোজিং জিনিসটা কেন ইম্পর্টেন্ট একটু বোঝার চেষ্টা করেন। আপনি খুব সুন্দর ডিপ ওয়ার্ক করছেন, খুব ফোকাস হতে কাজ করছেন, আপনার টাইম, আপনার ইয়া স্টেশন সব একদম পারফেক্ট, রিসোর্স ম্যানেজমেন্ট সব সুন্দর ছিল। কিন্তু না, আপনি ক্লোজিং দিতে পারেন। ক্লোজিংটা জিনিসটা কি, মানে আপনি আহ ধরেন আপনি ঘুমাইতে গেলেন, আপনি শুইতে গেলেন, তখন কিন্তু আপনার মাথায় বারবার একটা কাজ করবে, যদি আপনি আলিশা না হন আর কি। আপনার মাথায় কাজ করবে, আরে আমি তো এখনো গুছাই নেই, আমার টেবিলটা তো অগোছালো রেখে আসি। আমরা কি করে জানেন, খাতাটা খোলা ছিল, ওটার উপরে কলমটা খোলা ছিল, এখানে একটা যে ওটা ছিল মোবাইল, এখানে ওখানে যা আছে যেমনি আছে, অনেক কাজ করছে আলহামদুলিল্লাহ, শেষ, উঠে যায় খাটের উপরে শুয়ে পড়ি। এই কাজটা করা যাবে না ডিপ ওয়ার্কের ক্ষেত্রে। ডিপ ওয়ার্ক প্রতিবারই যখন শেষ হবে, ধরেন আপনি 1 ঘন্টা ডিপ ওয়ার্ক করছেন, 1 ঘন্টা ডিপ ওয়ার্ক শেষ, সুন্দর মতো সব কিছু সব তার জায়গায় একদম গুছায় রেখে তারপর আপনি কি করবেন, আপনার জায়গা থেকে উঠে যাবেন। এটাকে বলা হচ্ছিল আপনার গুছায় রাখা। সুন্দর করে সবকিছু কি করতে হবে, সবকিছু সবকিছু জায়গা ফিক্স রাখবেন। আমার এখানে ডিপ ওয়ার্কে এইখান জায়গায় এইসব জিনিসপত্র থাকে, সেটা হচ্ছে আপনার ব্লিচ স্টেশন। আমি গতকালকে বসে বসে আপনার হচ্ছে কয়েকজনের ব্লিচ স্টেশন দেখতেছিলাম। আমাদের কিছু গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করে। তো আমি ওই গ্রুপের কথা বলছিলাম এর আগে, অন্যান্য গ্রুপের কথা, ওই গ্রুপের মধ্যে অনেকে হচ্ছে পুলিশ স্টেশন দেখলাম খুবই অগোছালো। ওই বই ওই জায়গায় এই সেই, এত অগোছালো থাকলে কি হয়, আপনার কাজ করতে ডিস্ট্রাকশন ফিল হবে। ইভেন আমি যখন কাজ করি
আমার বাচ্চার যে খেলনার একটা ধরেন হচ্ছে একটা ঝুড়ি আছে, এটা হচ্ছে আমার বাচ্চার খেলনার ঝুড়ি। এই ঝুড়িটা আমি কি করি না, আমি সামনে রাখলে এটাকে হচ্ছে নিচে রেখে দিই। আমাকে 1 সেকেন্ড টাইম দিবে। আচ্ছা, দুঃখিত। আমি কি করতেছি, আমার সামনে ধরেন আমি তো এখানে এভাবে বসি, তো আমার বসার সময় ডানে বামে যদি এমন কিছু থাকে যেটা থাকার কথা না, যেটা গোছানো থাকার কথা, যেটা এখানে আমার ধরেন একটা পায়জামা আছে, এই পায়জামাটা থাকার কথা না, আমি পায়জামার উঠে কি করি, পিছনে রেখে দিই। পিছনে তো অগোছলে রাখি, ওটা সুন্দর করে রাখি না, কিন্তু চোখের সামনে থাকবে না। ওসিডি বলে আর কি, আমার এই যে ধরেন গোছানোর প্রবলেম আছে, ধরেন আমি খাটটার বিছানাটা অগোছলো আছে। এটা আগে ছিল না, বিয়ের পর পরে হয়েছে বউয়ের ঠেলায়। মনে হচ্ছে কাজটা খাটটা একটু অগোছলো অবস্থা আছে, আমার খাটটা অগোছলো ভালো লাগতেছে না, আমি কি করি, টান দিয়ে সোজা করি। একটু ময়লা পড়ে আছে একটু ঝাড়ু দিই, একটু পর পর খালি ঝাড়ু দিতেছি, একটু পর ময়লা হয়েছে ঠিক করতেছি। আমার সামনে টেবিলটা অগোছালো সেটা ঠিক করতেছি। এই যে রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন, মানে রাতের বেলা ঘুমাইতে না সরি দুঃখিত, ডিপ ওয়ার্ক যখন শেষ হবে আপনার, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করা শেষ করার সাথে সাথে আপনার কি করতে হবে, আপনার পুরো সুন্দর জায়গাটা গুছায় রাখতে হবে। এতবার রিপিট করা দরকার ছিল না, তারপরও আমি জানি আমার স্টুডেন্টগুলো বেশিরভাগই অলস, তো ওরা হচ্ছে গুছায় না। আপনার কাজগুলো করার শেষেই সুন্দর করে সবকিছু গুছায় দিয়ে তারপর উঠে আসবেন। আচ্ছা, এরপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্রিদিং করতে হবে। আমি এর আগে একবার বলছিলাম ব্রিদিং এর অনেকগুলো টেকনিক আছে। আপনার হচ্ছে আহ, নাম বলে গেছি, কয়েকটা ব্রিদিং আছে, আপনি গুগলে ইউটিউবে সার্চ করেন ব্রিদিং টেকনিক গুলা। এর মধ্যে কিছু ব্রিদিং আছে, আপনি 10 সেকেন্ড নেবেন, 6 সেকেন্ড ছাড়বেন, 4 সেকেন্ড হোল্ড করবেন। সরি, ছয় 6 সেকেন্ড নিবেন, 4 সেকেন্ড হোল্ড করবেন, 6 সেকেন্ডে ছাড়বেন। এটা একটা ডিপ ব্রিদিং সিস্টেম আছে, যেটা আমি যখন ঘুমাইতে যাই, আমার ধরুন ঘুম ধরতেছে না, আমি না ঘুম ধরলে আমি কি করি জানেন, একদম সোজা হয়ে শুই, 6 সেকেন্ড ব্রিদিং করতে মানে ব্রিদিং নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, 6 সেকেন্ড হোল্ড করি, 4 সেকেন্ড, তারপর আবার 6 সেকেন্ড হচ্ছে ছাড়তেছি। এই যে আপনি 6 সেকেন্ড আস্তে আস্তে নিচ্ছেন, 4 সেকেন্ড রাখতেছেন, 6 সেকেন্ডে বের করতেছেন, এই যে এই প্রসেসটা, এই ব্রিদিং মেথডে দেখবেন একটু পরে আপনার আস্তে আস্তে ঘুম ধরে যাচ্ছে। অ্যাকসেপ্টস এর একটা প্রসেস ছিল, থটস। অ্যাকসেপ্টস এর ACCPEPTS, টি যেটা, টিতে আমি থটস এর একটা কথা বলছিলাম, 100 থেকে পিছন দিকে গোনা, 100, 99, 98, 97, 96। আমি থটসও ফলো করি। আমি যখন ঘুমাই, আমার ঘুম ধরতেছে না, অনেক বেশি প্যানিক কাজ করতেছে বা এনজাইটি কাজ করতেছে, আমার এনজাইটি কাজ করে, আমার মনে হয় আমার অনেক কাজ বাকি এখনো, আমার অনেক শিখতে হবে, আমার এখনো অনেক কিছু দেখা হয় নাই, আমার এখনো কাজ করা বাকি আছে, আমার ক্লায়েন্টের নক দেওয়া হয় নাই, মানে কোটি কোটি কাজ যত আছে ধরুন ঘুমাইতে গেলে আসে। এর আগে বসে বসে মোবাইল চালাইছি, অত খারাপ লাগে না, আর যখন শুইতে গেছি আমি, তখন আমার অনেক চিন্তা ভাবনা চলে আসছে। আচ্ছা, দয়া করে ক্যামেরার সামনে এমন কিছু কইলেন না, কারণ এগুলো হচ্ছে আমার ইউটিউবের পাবলিক ভিডিওতে আসবে। হ্যাঁ তাসিন, দাঁত গুতাইতেছেন যেভাবে ক্যামেরার সামনে বসে বসে, এটা হচ্ছে কিন্তু স্ক্রিনে চলে যাবে, হ্যাঁ পাবলিক ভিডিওতে যাবে, খুবই অকওয়ার্ড লাগবে জিনিসটা। এবং পাবলিকলি অনেক মানুষ দেখে, একজন দুজন না, হাজার হাজার মানুষ দেখে, আপনাকে দেখতে অকওয়ার্ড লাগবে। আপনি এখন যতই ডানে বামে না যান কেন, আপনার ক্যামেরা আপনি এমন ভাবে এআই সেট করছেন, ক্যামেরা আপনি যেদিকে যাবেন ক্যামেরা ওদিকে লড়বে, চলো। তাই দরকার হলে ভিডিওটা অফ রাখেন, দেখতে ভালো লাগে আরো। আচ্ছা, যদি দেখতে আপনাকে সুন্দর দেখায়, সেটা ভালো থাকে, তাহলে বুঝতে পারেন, আদারওয়াইজ ক্যামেরা অফ করে রাখেন, ভালো হবে। তাহলে আমি কি করবো, সেভ করবো আর নোট রাখবো, আমি সবকিছু গুছায় রাখবো, অলওয়েজ শেষ করব, আমি সুন্দর করে সব সেট আপ টেট আপ করে, একদম চেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তার ঠিক জায়গায় আমি রাখবো। রাখার পরে আমি উঠে চলে আসবো, আমি ব্রিদিং করব, যে কাজ শেষ। ব্রিদিং এর ব্যাপারে একটা বলি, যেমন আমরা কি করি, ওই যে সিনেমা দেখি না, যখন সিনেমা দেখার সময় দেখবেন যে সিনেমা একটা মানে সিনেমার মধ্যে খুব ভয়ানক কিছু হয়ে যেতেছে, মারামারি করতেছে, এই সেই, খুবই ইয়াতে আছেন, এক্সাইটমেন্টে আছেন, তখন কি করেন, মানে আমরা কিন্তু নিঃশ্বাস আটকে রাখি। আল্লাহ, গেল 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 গেল। খেলার সময়, খেলা যখন হতেছে, খুব সেই খেলা হইতেছে, নিঃশ্বাস আটকে এই দিল দিল দিল, গোল দিল, গোল দিল, গোল দিল, এরপর কি হয়, গোলটা দেওয়ার পরে ও নিঃশ্বাসটা ছাড়ি না, এই টাইপের নিঃশ্বাস হচ্ছে এখানেও ছাড়বে। ডিপ ওয়ার্কের ক্ষেত্রে কি হয়, আপনি কিন্তু ওই যে গোল গেল টাইপের অবস্থায় আছেন, আপনার কাজ করতেছেন কি, সব বসে বসে কাজ, ফোকাস হইতে কাজ করতেছেন, কাজ শেষ, ছেড়ে দিবেন, দেখবেন শরীরটা একবারে ঠান্ডা লাগতেছে, শান্তি লাগতেছে, শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং 4 নাম্বার হচ্ছে গ্র্যাটিটিউড। আমি অলওয়েজ দোয়া করি, অলওয়েজ পারি না, এটা মিথ্যা কথা, আমি প্রায় সময় চেষ্টা করি দোয়া করার ক্ষেত্রে, ছোট দোয়া হইলেও করি, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ, এবং অনেক ধন্যবাদ, আমি যে এতক্ষণ 2 ঘন্টা কাজ করার পাবলিক না, তারপরে যে টানা 2 ঘন্টা কাজ করতে পারছি, শুকুর আলহামদুলিল্লাহ, অনেক শান্তি পাইছি। আবার আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমার রিজিকে বরকত দান করেন, আমার ইয়াতে ব্রেনে বরকত দান করেন, আমার নফসে বরকত দান করেন, আমার হচ্ছে
আপনার আমি যে যে কাজ করলাম এই কাজগুলো যাতে আমার কোন ভালো কাজে লাগাইতে পারি, এরকম কোনো একটা বরকত দান করেন। প্রচুর পরিমাণে বরকত চাই, প্রচুর পরিমাণে টাকা চাই, প্রচুর পরিমাণে স্বাস্থ্যের উন্নতি চাই। প্রত্যেকটা জিনিস আমি কি করতেছি আল্লাহর কাছে বারবার কন্টিনিউয়াসলি চাচ্ছি। গ্র্যাটিটিউডে 2 থেকে 1 মিনিট সময় দেন। মানে আপনি যে শেষ করছেন, আপনার যে কিছু একটা কমপ্লিট করতে পারছেন, ওই যে প্রথম ক্লাসে বলছিলাম যে সেলফ রিওয়ার্ড করতে হবে নিজেকে, সেলফ রিওয়ার্ডিং করতে হবে, যে আমি যে আজকে একটা ডিপ ওয়ার্ক করলাম, এটাই আমার জন্য কি একটা অ্যাচিভমেন্ট। এটাই আমার জন্য অ্যাচিভমেন্ট। আজকে আমি কয়টা ডিপ ওয়ার্ক করতে পারছি, আমি কতক্ষণ কাজ করতে পারছি, এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এবং এটা আমার মধ্যে মজা লাগতে হবে, যারা আমি শেষ করতে পারছি। আমি যতটুকু বুঝি যারা এক্সেপশনাল বা কাজ করে আসলে, তাদের কাছে এই যে এই 1 ঘন্টা বা আধা ঘন্টা যে কাজ করার ব্যাপারটা, বা টানা যে 2 ঘন্টা কাজ করার ব্যাপারটা, টানা না, টানা মানে কিন্তু আমি বলতেছি না যে টানা কাজ করবেন। আমরা তো সবাই জানেন টাইম বক্সিং স্ট্র্যাটেজি, 25 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, 10 মিনিট, এরকম ব্রেক করে করে কাজ করতেছেন। এই যে যতক্ষণ যে স্লটটা, পুরো স্লটটা যে আমি শেষ করতে পারছি, এই স্লটটা আপনার নিজেকে রিওয়ার্ডিং ফিল করাতে হবে, যে আমি আলহামদুলিল্লাহ আজকে 2 ঘন্টা কাজ করছি, কি কি শিখলাম এই নোট নিছি, আমি এগুলো জিনিসপত্র আজকে শেষ করতে পারছি, কি কি টার্গেট ছিল, এর মধ্যে কি কি জিনিসপত্র শেষ করতে পারছে। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি আমাদের ক্লোজিং বা প্রিজার্ভেশন ফেজের টোটাল 4টা স্টেপের ব্যাপারে কথাবার্তা বলা। একটা জিনিস মাথায় রাখবে এখানে, এই ধরেন আপনি ডিপ ওয়ার্ক করছেন, ফুল ফোকাসে কাজ করছেন, তারপর আপনি হচ্ছে ওই এই মধ্যে 25 মিনিট 5 মিনিট করে কাজ করছেন, 5 মিনিট করে ব্রেক নিছেন। 5 মিনিট ব্রেকে কিন্তু আমি মোবাইল চালাতে মানা করছি। ওই সময় মোবাইল বা এমন কিছু করা যাবে না যেটা আমাদের জন্য ওভারওয়েলমিং। আপনি বুঝতেছেন না সোশ্যাল মিডিয়া আপনার জন্য কতটা ওভারওয়েলমিং। আপনি কাজ করলে বুঝবেন যে আপনি যখন বসতেছেন 5 মিনিট কোথায় টাইম চলে যাচ্ছে, একবার দুমদাম দুমদাম করে চলে যাইতেছে। আচ্ছা, সেকেন্ড, তা আমরা কি করি? 5 মিনিট মধ্যে আমরা একটা বিরতি দিব। তো আমাদের কি হয় এখানে, যখন আমি হচ্ছে কাজ করতেছি, আমার ব্রেক যখন হবে মানে শেষ, ডিপ ওয়ার্ক শেষ, আপনি তখন মনে করতেছেন অনেক কাজ করছি, আজকে তো সেই কাজ হইলো, যাই একটু মোবাইল চালাই, করা যাবে না। এর মানে এই না আমি মোবাইল চালাই বন্ধ করে ফেলতেছি, মোবাইল চালাবেন। কিন্তু ডিপ ওয়ার্ক যে আপনি করছেন, অনেক ফোকাসড একটা কাজ করছেন, যখন আপনি অনেক সুন্দর একটা দাগ টানতেছেন, ফোকাস ওটা দাগ টানতেছেন, আপনার আশপাশে কিচ্ছু নাই, শুধু সাদা সাদা সাদা, মাঝখানে আমি লম্বা করে দাগ টানছেন, ফোকাস হতে কাজ করতেছেন। আপনি কাজ শেষ, কাজ শেষ, এতক্ষণ যে কাজ করছেন আপনি একটা ফোকাস হতে চলে গেছিলেন না? এখন এরপর থেকে ধরেন আপনি হঠাৎ করে কি করছেন, নদীতে লাফ মারলেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? মানে আপনি এতক্ষণ অল্প কিছুতে ছিলেন, ধাপ করে আপনি কি করে ফেলছেন, ওভারওয়েলমিং কোনো কিছুতে লাফ মারলেন। এই যে আপনি ক্লোজিংটা দিচ্ছেন না, ক্লোজিংটা আপনার ফিল হবে না, আপনি বুঝবেন না যে ক্লোজিং আপনার হয়েছে আসলে। আপনি মনে করবেন কি, দূর, কি করলাম, ভালোই লাগলো না, এই ডিপ্রেশনে পড়ে যাবেন আবার। আমি ফেসবুকে ঢুকলে কি হয়, আমি ডিপ্রেশনে কি পড়ি না? আমি পড়ি তো। আমি যেমন আর কালকে, কালকে না আজকেই ধরেন সারাদিন ডিপ্রেশনে ছিলাম। সারাদিন খেলে আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে কি হয়েছে তোমার, এই ইউটিউব ডিপ্রেশনে পড়ো কেন? আমি কি ডিপ্রেশনে পড়বো, মোবাইল ঢুকি, এআই দিয়ে 2 কোটি কামাই করছে, 5 কোটি কামাই করছে, এই বন্ধু ওই করে ফেলছে, এই বন্ধু সেই করে ফেলছে, বন্ধু 2 বিয়ে করে ফেলছে, না আমি কি ভাই, মানে এত সুখ কেমনে হইলো সব, এই এত টাকা কোথেকে কামাইতেছে ভাই, এত এআই দিয়ে আপডেট করে ফেলতেছে কেন? 2 বিয়ের কথা বলিনি, মজা নিচ্ছে। আচ্ছা, এত সুখ থেকে আসলো, মজা করছে থেকে, ও ঘুরতে গেছে কিভাবে, এত কামাই করতেছে কেমনে, মানে সব কিছু, মানে তার এত মজা, এত কিছু হয়ে যেতেছে, আমি এত কষ্টে আছি কেন, আমার কেন, আমি কামাই করতে আলহামদুলিল্লাহ, বাট আমার আরো 2 লাখ হইলো না কেন, আমার 5 লাখ হইলো না কেন, ভাই ওরে দেখতে এত সুন্দর লাগে কেন, ওর শুকনা লাগে কেন, না আমার তো শুকনা হইতেছে না কেন? এই জিনিসপত্রগুলো আপনাদের কি করে আস্তে আস্তে নিজেদের মধ্যে দেখবেন, মানে ওভারওয়েলমিং লাগবে, খারাপ লাগবে। এই জন্য আপনি কি করবেন, ডু নট ইউজ অর ডু নট ডু এনিথিং দ্যাট মেক্স chaotic এভরিথিং chaotic। এটা আপনাকে প্রচুর পরিমাণে ডিমোটিভেট করে ফেলবে। আপনার কাছে মনে হবে দূর আমি কি করলাম, আমার ডিফোকাস কোনো রিওয়ার্ডিংই না। আমি কিন্তু বারবার বলছি ডিফোকাস মানে হচ্ছে আপনি নিজেকে সেলফ রিওয়ার্ড করতে হবে। কিন্তু বের হয়ে যখন দেখতেছেন মানুষজন ফাটায় ফেলতেছে, তখন দেখবেন আপনার সেলফ রিওয়ার্ড বলতে কিছু নাই। মনে হবে আমি তো কিছুই করিনি, যাই আবার ডিপওয়ার্কে বসি। কিন্তু না, ডিপওয়ার্ক শেষ হয়েছে, এরপর সাথে সাথে ডিপওয়ার্কে বসার কোনো প্রয়োজন নাই। গ্যাপ দেন, যথেষ্ট পরিমাণ গ্যাপ দিবেন, তারপর গিয়ে ডিপওয়ার্কের ক্ষেত্রে বসবেন। আচ্ছা, এটা গেল ক্লোজিং এবং প্রিজার্ভেশন ফেজে। এবং লাস্টে আসে হচ্ছে ট্র্যাকিং এর পার্টটা একেবারে শেষে বলবো। কগনিটিভ ডিফিউশন বলে একটা জিনিস আছে। আমরা একটা ব্রেক দিব, এখন ছোট একটা ব্রেক দিব, তার আগে একটা জিনিস দেখাই। অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম একটা জিনিস কিনবো, লাস্ট ক্লাসে বলছিলাম। এই যে এটা হচ্ছে পোমোডোরো টাইমার, হ্যাঁ, পোমোডোরো টাইমার। এটা এটা আমি ওই যে টাকার অভাবে, টাকার অভাব বলতে হচ্ছে মানে ইয়াতে কিনে নিই, পরে চিন্তা করলাম দূর, গেলো টাকা, গেলে গেলো, সমস্যা নেই। যখন লোকটা টাকা দিলাম তখনও খুব কষ্ট, খারাপ লাগতেছিল, আর আমার 1600 টাকা নিয়ে যেতেছে। এই জিনিসটা খুব সুন্দর। এই যে ধরেন আমি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 60 মিনিট, এরকম করে কয়টা ভাগ করা যায়, অটোমেটিক এই যে লড়াচ্ছি, অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা খুব জোস একটা জিনিস। আপনার এটা ওই যে আমি আমরা যে টাইম ব্লকিং স্ট্র্যাটেজি বললাম না, যে টাইম ব্লকিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি করবো আমরা, ওই যে 5 মিনিটের একটা ব্রেক নিব,
এটাতে টাইমার থাকলে কি হয়, 5 মিনিট যে আমি শুয়ে থাকবো, 5 মিনিট পরে এটা একটা টাইমার অটোমেটিক বেজে উঠবে, তখন আমি কি করি, উঠে বসে পড়ি। এখনো ট্রাই করি নাই, ট্রাই করবো আজকে, আর দুই একবার কিছুক্ষণ ট্রাই করছি, এখনো পুরোপুরি ইয়াতে আসে না, স্লটে আসে না। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আমি এই ডিপ ফোকাস কিন্তু অনেক আগে থেকে করি, ব্যাপারটা এরকম না। আমি ডিপ ফোকাস শিখছি রিসেন্টলি। তবে ডিপ ফোকাসের অনেক জিনিসপত্র আমি মানে জানতাম না যে ডিপ ওয়ার্ক, বাট আমি অলরেডি কিছু কিছু ইমপ্লিমেন্ট করতাম। এই যে গোছানোর ব্যাপারটা, এটা আমার চাকরি জীবন থেকে আসছে। আমি চাকরি জীবনে চাকরি করতে গিয়ে ওখানে আমাদেরকে প্রচুর মানে ইকিগাই ফলো করতে হতো, আমাদের প্রচুর 5S ফলো করতে হতো। এটা করতে করতে অটোমেটিক আমার কাছে চলে আসছে, আমি না চাইতে আমি অভ্যস্ত হয়ে গেছি। ওই যে বিয়ের পরে হচ্ছে ধরেন খাটটাট গোছানো বা ঘরটর গোছানো, কন্টিনিউয়াসলি পরিষ্কার থাকা, এগুলো ক্লিন রাখা, এই অভ্যাস হচ্ছে ওয়াইফের থেকে আসছে। এগুলো কিছু কিছু জিনিস ইনফ্লুয়েন্সড হয়েছি, মানে এগুলো আমার অটোমেটিক লাইফে ছিলই। আবার ঘুম থেকে উঠে ধরেন আমার খাট গোছানো অভ্যাস, আমি ছোটকাল অনেক আগে থেকে, আমি ছোটকাল থেকে হচ্ছে ঘুম থেকে উঠলে খাটটাট গুছাই, ঘরটর গুছাই, টুকিটাকি ঘরটর ঝাড়ু দেওয়ার অভ্যাস ছিল, এখন তো বুয়া আছে লাগে না। বাট আলটিমেটলি এই যে কিছু অভ্যাস আপনার মধ্যে রাখলে আপনার জন্য ভালো, এগুলোকে মনে হয় আপনার ভালো না, বাট আসলে এগুলো আপনার জন্য ভালো। তো আমরা একটা ছোট্ট 5 মিনিটের বিরতি নিব, 5 মিনিট বিরতি পরে আমরা আবার সবাই চলে আসবো, হ্যাঁ।
ওকে, এবার আসি হচ্ছে প্রিজার্ভেশন ক্লোজিং এর পরে কগনিটিভ ডিফিউশন নিয়ে আজকের যেই পার্টটা, প্রায় খুব সম্ভবত কতক্ষণ লাগবে, ধরেন 15 থেকে 30 মিনিট ধরে নিলাম, বেশিক্ষণ সময় লাগবে না। কগনিটিভ ডিফিউশন জিনিসটা আসলে কি, তার আগে দরকার হচ্ছে মোটিভেশন জিনিসটা কি। কগনিটিভ ডিফিউশন আমরা কেন ফলো করি? কারণ হচ্ছে আমরা কনস্ট্যান্টলি মোটিভেশনের ভিতরে থাকতে পারি না, আমাদের মোটিভেশন খুব দরকার পড়ে, তাই না? কাজ করতে গেলে মোটিভেশন হারায় ফেলি, যেমন আমি মোটিভেশন হারায় ফেলি, আমি হচ্ছে প্ল্যানিং করে মোটিভেশন হারায় ফেলি, আমি ফোকাস ধরে রাখতে পারতেছি না। এরকম মোটিভেশনাল যদি ইস্যুস হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে কি করব? আমি তাসিনের ভিডিওটা বন্ধ করে দিলাম, তাসিনকে বারংবার বলার পরেও তাসিন হচ্ছে উল্টাপাল্টা পজিশনে হচ্ছে বসে ভিডিওতে ঢুকতেছেন। রিপিটিটিভলি এরকম করলে আমি গ্রুপ থেকে ক্লাস থেকে বের করে দিব। মোটিভেশন জিনিসটা আসলে কি সেটাতে যদি একটু আসে, আমি স্ক্রিন শেয়ার করি। মোটিভেশন হচ্ছে, ধরেন আমরা ইউজুয়ালি কি করি, আপনি একটা ইন্টেনশন থাকে আপনার যে আপনি কিছু একটা করবেন, না না আপনি এখন পড়তে বসবেন, এরপর আপনার একটা টাস্ক থাকে, মানে যে পড়তে বসা আর কি। এ আপনি ইন্টেনশন, আপনি পড়তে বসবেন চিন্তা করছেন, এবং আপনি গিয়ে পড়তে বসবেন, ডিপ ওয়ার্ক করতে বসবেন, আপনি ডিপ ওয়ার্ক করার কথা চিন্তা করছেন এবং ডিপ ওয়ার্ক করতে বসবেন। এই দুইটার মাঝখানে আমাদের অনেকগুলো ছোট ছোট কাজ থাকে। যেমন আমার আগে শোয়া থেকে উঠতে হবে, আমার হচ্ছে এখান থেকে গুছাইতে হবে, সবকিছু রিসোর্স ম্যানেজমেন্ট করতে হবে, আমার হচ্ছে কিছু একটা খাবার খেতে হবে, আমার হচ্ছে পানি রেডি করতে হবে, আমার হচ্ছে ধরেন গিয়ে টেবিলে বসতে হবে। এরকম অনেক কিছু করার পর গিয়ে আমার কি করতে হবে, টাস্কটা শুরু করতে পারি। এই যে ইন্টেনশন আর হচ্ছে আপনার টাস্ক, এই দুইটার মাঝখানে আমার অনেকগুলা কাজ করতে হয়। কাজ করতে করতে তারপর আমার কি করতে হয়, মানে এগুলো বাধা আর কি, আমার অনেকগুলো বাধা বাধা পার হয়ে আমার কি করতে হয়, টাস্কের ভিতরে গিয়ে বসতে হয়। এখন আমরা কি করি, এই যে টাস্ক, এই টাস্কগুলোর মাঝে আমার অনেকগুলো ব্যারিয়ার থাকে। এই টাস্কগুলো প্রত্যেকটা ছোট ছোট অনেকগুলো টাস্ক শেষ করার পর মেইন টাস্কে আমি যাই। এগুলোর মাঝখানে আমার কি করতে হয়, নিজেকে মোটিভেট করতে হয়। কারণ আপনি যখন এখানে ধরেন এই যে বাধাটা, এই বাধা থেকে আমার কি করতে হয়, এই টাস্কে যাইতে আমার নিজেকে মোটিভেট করে আগে উঠাইতে হবে, তারপর আবার আমার মোটিভেট করতে হবে, তারপর এটা আমার উঠতে হবে, তারপর আমার নিজেকে আবার মোটিভেট করতে হবে, তারপর আমার উঠতে হবে। এই বাধাগুলা পার করতে হলে আমার মোটিভেট করতে হবে নিজেকে। এই যে শুয়ে আছি, উঠবো যে আমি, এটা আমার নিজের মোটিভেট করতে হচ্ছে, আমি কি করতে উঠবো, আমার কেন ওঠা দরকার, পুরো পারপাসটা কি, আমি ক্লিয়ার না, আমার মন চাইতেছে না আমি এখান থেকে উঠবো। এই যে ছোট ছোট্ট ছোট 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 যে মাঝখানে অনেকগুলো আপনার বাধা, এই বাধাগুলো বা ছোট ছোট টাস্কের মাঝখানে যে বাধাগুলো আসতেছে, এগুলোকে আমার ওভারকাম করে 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 হচ্ছে আলটিমেটলি মেইন টাস্কে যেতে হচ্ছে। এখন এই যে যারা এইভাবে করে হচ্ছে ইয়া করে, মানে বাধা দিয়ে দিয়ে সামনে টাস্কে যাচ্ছে, তাদের পক্ষে এই মোটিভেশন কন্টিনিউসলি ধরে রাখা খুবই টাফ। মোটিভেশন কনস্ট্যান্টলি ধরে রাখা খুবই টাফ, যে কোনো কাজই হোক না কেন আমরা মোটিভেশন কিন্তু ধরে রাখতে পারি না। আগে বলে রাখি, এটা করলে যে আপনি মোটিভেশন সাথে সাথে সবকিছু ধরে ফেলবেন ব্যাপারটা এরকম না, সময় লাগবে। এটা হচ্ছে ধৈর্য থাক লাগবে, বারবার বারবার প্র্যাকটিস করতে করতে দেখবেন একটা সময় পরে আপনি নিজেই পারতেছেন যে আমার আর মোটিভেশন করতে খুব একটা সময় লাগতেছে না। রিসার্চ বলে টোটাল 3 টাইপের মোটিভেশন আছে, মানে 3 টাইপের মোটিভেশন ইয়ে আছে। মোটিভেশনের যে আপনার অ্যাপ্রোচটা কি, সেটা 3 টাইপের হয়। প্রথম কথা হচ্ছে এইগুলো যাওয়ার আগে, তার আগে বুঝি আমাদের যে এখান থেকে যে বাধা পার হইতে হয়, এই বাধা পার হওয়ার ক্ষেত্রে মানুষজন 2 রকমের ইয়া হয়। একটা হচ্ছে মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ, একটা হচ্ছে মোটিভেশন ইনডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ। মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ কি জিনিস, মানে আমার কিছু একটা করতে গেলে আমার আগে নিজের মোটিভেট করতে হয়, প্রত্যেকটা কাজে মোটিভেট করে 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 তো আমার হচ্ছে এরপর যাইতে হয়। এটাকে বলে মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ। মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচের মধ্যে আমার কি থাকে, মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ, এর আন্ডারে আমার 3টা জিনিস আছে। এক হচ্ছে এক্সট্রিনসিভ, এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, আর একটা হচ্ছে সেলফ কনসেপ্ট। এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিকের কথা বলি। এক্সট্রিনসিক হচ্ছে আমার মোটিভেটেড হওয়ার পিছনে আসলে কারণ কি, এটা হচ্ছে এই এই দ্বারা এই যে মোটিভেশন হওয়ার পিছনে আমাকে যে ইয়াটা করতেছে, আমাকে যে প্রভাব দিচ্ছে, এটা একটা এক্সট্রিনসিভ জিনিস থাকে। এটা কি, যেমন টাকা, ফেম, আমি কি কেন কাজ করতেছি, আমি টাকার জন্য কাজ করতে, এটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশনাল অ্যাপ্রোচ। মানে আমার কি করতেছে যে আমি টাকা কামাই করবো, এই জন্য আমার ওইটা কাজ করতে হবে, আমার আহ খ্যাতি লাগবে, আমার পরিচিতি লাগবে, এই জন্য আমার ওইটা কাজ করতে হবে। এগুলোকে বলা হচ্ছে এক্সট্রিনসিক মেথড। যে এক্সট্রিনসিক জিনিসপত্র মানে বাহিরে বহিরাগত জিনিসপত্র আমাকে ইনফ্লুয়েন্স করতেছে, যাতে আমি কি করি,
এই যে এই বাধাগুলো পার হয়ে আলটিমেটলি টাস্কের দিকে যায়। এখন এক্সট্রিনসিক অ্যাপ্রোচের সমস্যা হচ্ছে এইটা প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েট করে। টাকা, খ্যাতি সবসময় একরকম থাকবে না, সবসময় আপনি একরকম পাবেন না। আপনি অনেক কাজ করতেছেন, টাকা পাইতেছেন না, অনেক সময় অল্প কাজ করতেছেন, টাকা পাইতেছেন, ফ্ল্যাকচুয়েট করতেছে না? এই বহিরাগত জিনিসগুলো প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েট করে। তো যারা মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ ফলো করে তারা জীবনে কখনোই কখনোই কনসিস্টেন্ট হইতে পারবে না। যারা মোটিভেশন মানে ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচে ফলো করে, যে কিছু একটার উপর বেস করে আমার কি করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, এই জিনিসগুলো যারা ফলো করে তারা হচ্ছে কি করে না, আপনার হচ্ছে কখনোই কনসিস্টেন্ট হইতে পারে না, কারণ এগুলো সবকিছু কি করবে, ফ্ল্যাকচুয়েট করবে। সেলস কনসেপ্টে পরে আসতেছি। ইন্ট্রিনসিক যেটা, ইন্ট্রিনসিক হচ্ছে ভেতরগত। যেমন নিজেকে একটা স্ট্রং ওয়াই থাকা, আমি কেন কাজ করব, নিজের ভেতরে একটা স্ট্রং ওয়াই থাকা, যে আমি এই জন্য কাজ করতেছি, আমার আলটিমেটলি গোল হচ্ছে আমি কিছু একটা শিখবো, কিছু একটা কাজ করে আমি নিজেকে পরিচিতি করব। ওই খ্যাতিটাই আলটিমেটলি আস্তে আস্তে ঘুরে ফিরে, বাট হচ্ছে টাকা আর খ্যাতি তো আসবেই, কিন্তু এইটাই মেইন ফোকাস পয়েন্ট বা এইটাই মোটিভেশনের ক্ষেত্রে আপনার মেইন ফ্যাক্টর হওয়া যাবে না। ইন্ট্রিনসিক যেটা হচ্ছে আপনার ওই যে স্ট্রং ওয়াই থাকা, নিজে কেন কাজ করবে এটা নিজেকে বোঝানো, এতে করে কি হয় আপনার একটু বেটার, এক্সট্রিনসিক থেকে ইন্ট্রিনসিকটা একটু কম ফ্ল্যাকচুয়েট করে। নিজের ওয়াই তো আর 2 দিন পর পর পরিবর্তন হয় না, আমি কেন কাজ করতেছি, তাই না? এটা মোটামুটি স্টেবল থাকে। কিন্তু এটারও কিছু নেগেটিভ সাইড আছে, যেমন আপনার ঘুম ভালো হয় নাই, আপনার শরীরটা টায়ার্ড লাগতেছে, আপনার হচ্ছে শরীর অসুস্থ, জ্বর, শরীর খারাপ, এগুলো যখন হয় তখন কি হয়, ইন্ট্রিনসিক অ্যাপ্রোচটাও আলটিমেটলি আপনার অনেক সময় কাজে না, কারণ আপনি শরীর তো আর কন্ট্রোল করতে পারবেন না, ঘুম তো আর কন্ট্রোল করতে পারতেছেন না, ভুল হইতেছে, খারাপ হইতেছে, তখন কি হয় আপনার নিজের ওয়াইটাও আলটিমেটলি হারায় যায়। তো এই আমরা কি করি, একটা সময় মোটিভেটেড হই, তারপর আবার ডিমোটিভেটেড হই, আবার মোটিভেটেড হই, আবার ডিমোটিভেট, এরকম বারবার বারবার কি হয়, আমাদের সাইন কার্ভের মতো ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এখন মোটিভেশন ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ যেটা, এইটা করার জন্য আমাদের কি করতে হয়, এই যে ডিফিউশন মেথড ফলো, কগনিটিভ ডিফিউশন মেথড ফলো করতে হয়। কগনিটিভ ডিফিউশন কি জিনিস? কগনিটিভ ডিফিউশন আমরা ইউজুয়ালি 4টা স্টেপে করি। কগনিটিভ ডিফিউশনে যদি আসি, 4টা স্টেপ কি কি? এক হচ্ছে আপনার ফিলিংস, তারপর হচ্ছে থট, এরপর হচ্ছে অ্যাকশন, এবং লাস্ট হচ্ছে রেজাল্ট। কারণ আমার কি করতে হয়, ধরেন আপনি এই যে এখান থেকে যে যাবেন, এই একটা থেকে যে এখানে যে আপনি আসবেন, এটা করার আগে আমাদের মধ্যে তখন মোটিভেটেড হচ্ছে না, আমাদের মোটিভেশন নাই, আমার ভালো লাগছে না, উঠতে মন চাচ্ছে না। তো এই যে উঠতে যে মন চাচ্ছে না, এটা কিন্তু একটা কি ফিলিং না? আপনি ফিল করতেছেন কি আপনার মন চাচ্ছে না উঠতে, আপনার ক্ষুধা লাগছে মনে হইতেছে, আপনার কি ফিলিংস কি আসতেছে, আপনার ক্ষুধা লাগছে। এখন এই ফিলিং যখন আসে, ক্ষুধা লাগে মানে মনে হচ্ছে ক্ষুধা লাগছে, ফিলিংস আসতেছে, তখন আমরা কি করি, চিন্তা করি যে আমার ক্ষুধা লাগছে, তো আমার কি করতে হবে, কিছু একটা খাইতে হবে। খাওয়ার পর কি করি, আমি সেটাকে খাই, খাওয়ার পর রেজাল্ট হচ্ছে দেখা যায় আমার আর কাজ করতে মন চাচ্ছে না। তার মানে আমার ফিলিং আসে, তার উপর বেস করে আমি কি করি, চিন্তা করি যে আমার আসলে খাওয়া উচিত, মানে ভাবি, থট প্রসেস আসে, তারপর সেই অনুসারে আমি অ্যাকশন নিই, এবং সেই অনুসারে আমার আলটিমেটলি রেজাল্ট আসে। এই যে যারা ডিফিউশন করতে পারে না, যারা ফিউশন অবস্থায় থাকে মানে ফিউজড হয়ে থাকে, তাদের এই ফিলিং, থট, অ্যাকশন, রেজাল্ট এগুলো আসলে আলাদা কিছু না, সব একই জিনিস। খাইতে মন চাইতেছে মানে এগুলো যে এটা একটা আলাদা চিন্তা, যে খাইতে মন চাইছে, ফিলিংস আসছে, আমার হচ্ছে খাইতে হবে, এটা থট, এরপর যে আমার একটা অ্যাকশন হবে যে আমি উঠে গিয়ে খাবো, তারপর যে আমার রেজাল্ট আসবে, এই 3-4টা জিনিস একসাথে কি হয় না, এগুলা ফিউজ থাকে। ফিউজ যখন থাকে তখন আমরা এটা কি করতে পারি না, আমাদের মোটিভেশন ঠিক করতে পারি না। কগনিটিভ ডিফিউশন হচ্ছে এইগুলাকে আলাদা করার ক্যাপাবিলিটি তৈরি করে। আমরা টোটাল 4টা প্রসেস ফলো করবো, 4টা স্টেপ ফলো করব এই কগনিটিভ ডিফিউশনের যে ব্যাপারটা, যে আমার এই 4টা জিনিসকে কি করতে হবে, আলাদা করতে হবে। আমার যে ফিলিং আসতেছে এটা আমাকে করতে হবে, বুঝতে হবে যে আমার ফিলিং আসতেছে, ক্ষুধা লাগতেছে, তারপর আমার খাবার কথা চিন্তা করতেছি, থট আনতেছি, এরপর আমি খাবার খেতে যাচ্ছি, অ্যাকশনে যাচ্ছি, এরপর আমি রেজাল্ট দেখতে পারতেছি। এই যে ফিলিং আসতেছে, থট করতেছি, চিন্তা করতেছি, ফিলিংটা এখানে আসে, থট এখানে আসে, অ্যাকশনে যাই, রেজাল্ট আসে, এগুলাকে ফিউজড করা যাবে না, এগুলাকে আমার কি করতে হবে, প্রত্যেকটা বারই আমাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এখন ফিলিং আসতেছে, এবার আমি কি চিন্তা করলাম, এবার আমি অ্যাকশন কি নিলাম, এবার আমার রেজাল্ট আসলো। এই 4টা জিনিসকে আমরা কি করি, সবসময় ফিউজড করে রাখি। আচ্ছা, যেমন রোজার একটা উদাহরণ, আপনি যখন রোজা রাখেন তখন আপনার ফিলিং আসে যে আমার ক্ষুধা লাগছে, কিন্তু আপনি কি খাইতে যান, তখন আপনার থট কি আসে, যে আজকে রোজা রাখছি, এখন আমি খাইতে পারবো না, এবং সেই অনুসারে আপনি খাবারও খান না, এবং আলটিমেটলি আপনার কি হয় না, উল্টাপাল্টা খাওয়াও
হয় না, তাই না? তার মানে দেখেন খিদা কিন্তু আপনার রোজার সময়ও লাগে, রোজা ছাড়াও আপনার লাগে। তাহলে কি হয়, আপনার ফিলিং আসে তখনও, এখনো ফিলিং আসতেছে, ফিলিং এর পর থট, আপনি চিন্তা করেন যে আমি তো রোজা রাখছি, থটটা আপনি করেন, এরপর আপনি অ্যাকশনে যান যে আপনি না খাবো না, এরপর আপনার রেজাল্ট আসে। তার মানে আমার কি করছে, রেজাল্টটা যদি আমি আলাদাও রাখি, আমি কি করি, এই তিনটা নিয়ে বেশি চিন্তা করি, ফিলিং, থট এবং সেটা হচ্ছে অ্যাকশন। আমাদের ব্রেন এই তিনটা জিনিসকে একসাথে কম্বাইন করে। রেজাল্ট তো পরে, রেজাল্ট পরে এসে, ফিলিং, থট এবং হচ্ছে অ্যাকশন। এনজাইটি যখন আপনার আসে, ধরেন আপনি একটা পাবলিক স্টেজে এখন স্পিচ দিতে যাবেন, কথার কথা, আপনার শরীর কাঁপতেছে, আপনি ফিল আসতেছে কি, আল্লাহ আমি তখন যা কিছু উল্টাপাল্টা করে ফেলবো, আমি ভুল করে ফেলবো, আমার ভয় লাগতেছে। এই যে আমার ফিলিং, আমার শরীর কাঁপতেছে, এটা হচ্ছে আমার ফিলিংস। আমার আমি যে চিন্তা করতেছি, আরে আমি তো মনে হয় ভুল করে ফেলবো, আমার দ্বারা তো হবে না, হায় হ্যাঁ আমি এখন যে কি করব, এই টাইপের চিন্তা করা হচ্ছে থট। এরপর আমি অ্যাকশন যে কি করি, গোজামিল করে ফেলি, স্টেজ যাওয়ার পরে আমি গোজামিল করে ফেলি। এই গোজামিল করাটাই হচ্ছে আলটিমেটলি আপনার এনজাইটির একটা কগনিটিভ ফিউশন আর কি। এটা কগনিটিভ ডিফিউশন করতে পারছেন, আপনি এটাকে ফিউজড করে ফেলতেছেন। কগনিটিভ ডিসিশনের যে চারটা যে স্টেপ করতে হবে, প্রথম স্টেপ হচ্ছে এই কগনিটিভ ডিসিশন জিনিসটা কি সেটাকে শিখতে হবে বা বুঝতে হবে, যে আমার এই যে ফিলিং, থট, যে অ্যাকশন, এই তিনটা যে আলাদা জিনিস, এই তিনটাকে আমার ব্রেনের মধ্যে আগে বুঝাইতে হবে যে আমি তিনটা জিনিসকে কি করতে পারি, আলাদা করতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে ফেকিং মেথড। আপনি ফেকিং করবেন, যেমন কি আপনার ফিলিং আসতেছে, খিদা লাগতেছে মনে হচ্ছে, আপনার ফিলিং আসতেছে কি খিদা লাগতেছে, আর আপনি নিজেকে বুঝাবেন আমার খিদা লাগে না, নিজে কি বুঝাবেন আমার খিদা লাগে না। যখন আপনার থটটা চেঞ্জ করে ফেলবেন, আপনি পজিটিভ থটে চেঞ্জ করে ফেলবেন যে আমার তো ক্ষুধা লাগে না, তাহলে কি করবেন, দেখবেন আপনার অটোমেটিক অ্যাকশন পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আপনি আর খাবার খাচ্ছেন না। আপনি কাজ করতে বসছেন, আপনার এনজাইটি ফিল আসতেছে, আপনি তখন এটার এনজাইটিতে খারাপ ভাবে না ধরে, ধর আপনি যে স্টেজে উঠতে যাচ্ছেন, তখন এটাতে আপনি এটাও না মনে করেন যে আপনি প্রথমবার যাচ্ছেন, হ্যাঁ কি হবে, এইভাবে না ভেবে আপনি এটাকে এভাবে ভাবেন যে আমি প্রথমবার, তো আমি মানে এক্সাইটমেন্টে আমার শরীর কাঁপতেছে, নিজের সাথে নিজের মিথ্যা কথা বলার, আমি নিজে কি করতেছি, ফেক করতেছি, যে আমার মনে হচ্ছে কি, না আমার তো মানে এক্সাইটমেন্টের শরীর কাঁপতেছে, আমি এক্সাইটেড অনেক, আমি উপরে যাবো, ফাটা ফেলাবো, আমার কি করছে, এটাকে এক্সাইটমেন্ট কাজ করতেছে। যেমন আমার বেশি যখন খুব বেশি খারাপ লাগে, আমি তখন নিজেরা আলি ওয়েল বলি, আমার ওই যে থ্রি ইডিয়টস থেকে শিখছি, আমি নিজেকে বলি আরে ব্যাপার না, আরে বাবা কি যে বলো, তোর মতো সেরা কেউ আছে পৃথিবীতে, আমি জানি এটা ফেক, আমি কিন্তু সেরা না, আমার থেকে আরো মানুষজন সেরা আছে, কিন্তু এটা তো আমার নিজের বোঝানোর দরকার নেই, আমার দরকার নিজের বোঝানো, না তোমার থেকে অনেক ভালো ভালো সেরা লোকজন আছে, এই মুহূর্তে দরকার নেই। আমি এই মুহূর্তে নিজেকে বুঝাই, না ভাই তুমি একদম সেরা, তুমি ফাটা ফেলো, যায় দেখো না। এই কারণে দেখবেন আমার যখনই স্পিচ দিতে যাই তার আগে আমি নিজের আগে বুঝাই, আমি কিন্তু আজকে স্পিচ দিতে গেলে ফাটায় ফেলাবো, ফাটায় ফালিয়ে না ফেলি কিন্তু আমার অ্যাটলিস্ট কি হয় না, কাঁপাকাঁপি হয় না, আমি ভয় পাই না। আমার ভয় লাগাটা আমি বারবার নিজেকে ফিল করাই, না আমার ভালো লাগতেছে, এটা আসলে আমি এক্সাইটমেন্ট, আমি অনেক এক্সাইটেড, আমি উপরে উঠতে পারছি। এই ফেক জিনিসটাকে নিজেকে কি করতে হবে, অভ্যস্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে গ্র্যাজুয়ালি আপডেট করা। এই যে আপনি যে ফেকিং করতেছেন, এটাকে কি করতে হবে, গ্র্যাজুয়ালি আপডেট করতে হবে। আপনি দেখতে ভাবতেছেন যে না আমার তো খিদা লাগে নাই, কিন্তু পেট তো পেটই, পেটের মধ্যে ও গোল 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 করতেছে, এটা তো আপনি আর ফেক করতে পারবেন না, পারবেন না। কিন্তু এটা আপনার প্রথমেই পুশ করার দরকার নাই, যে আপনি একবারে না আজকে সারাদিন খাবোই না, এরকম দরকার নেই, ডায়েট ওইভাবে হয় না কিন্তু। কি করতে হবে, প্রথম দিন চেষ্টা করবেন 5 মিনিট, প্রথম দিন আপনি 5 মিনিট চেষ্টা করেন, আপনি নিজের সাথে যে মিথ্যা কথা বলাটা, মানে নিজেকে ফেকিং করাটা, এটা হচ্ছে আপনি 5 মিনিট চেষ্টা করেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপডেট করতে হবে। আজকে 5 মিনিট করতে পারছেন, কালকে চেষ্টা করেন 10 মিনিট, বা 2 দিন পর চেষ্টা করেন আপনি 10 মিনিট ফেকিং করবেন। আপনি দেখতেছেন আপনি কিচ্ছু বুঝছেন না, মাথা ঘুরাইতেছে, আপনি নিজেকে বোঝাবেন না আমার তো মাথা ঘুরতেছে না, ব্যাপারটা কঠিন হয়ে গেছে, ওটা আউলা জল হয়ে গেছে, এই জন্য আমার মাথা ঘুরাইতেছে, একটু গুছাইতে পারলে আমার ঠিক হয়ে যাবে। এই যে নিজেকে ভুল বুঝাইতেছে, এটা ভুল বোঝানোটা হচ্ছে ফেকিং করা নিজেকে। 10 মিনিট টাইম দেন, 10 মিনিট দেন, আস্তে আস্তে এটাকে 20 মিনিট, 30 মিনিট। আপনার টার্গেট কয় মিনিট, 25 মিনিট। আপনার 25 মিনিট, 5 মিনিট, 25 মিনিট ব্রেক ছিল না মনে নাই, এই 25 মিনিট আপনাকে কি করতে হবে, ফেকিং করতে হবে। ফেকিং করতে করতে ব্রেইন আস্তে আস্তে কি হবে, অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা না, ওর খিদা লাগে না আসলে। এই যে যদি না করতে কন্ট্রোল করতে পারেন, দেখবেন আস্তে 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 আপনার সারাদিনে খিদা লাগতেছে না। এখন যখন আমি খাবার খাচ্ছি, আমার প্রচুর ক্ষুধা লাগে। আমি যখন মাঝখানে ডায়েট করছি, তখন আমার কোনো ক্ষুধাই লাগে না, সারাদিন আমার খাইতে মনই চায় না। আমি একটা মুরগির পিস খাওয়ার পর আমার সারাদিন ক্ষুধা পেট ভরে গেছে। আমি দুপুরবেলা খাবারের সময় জাস্ট একটু তরকারি খেয়েছি, আমার পেট ভরে গেছে। ভালো মতো বেশি করে পানি খেয়েছি, আমার পেট ভরে গেছে। এই জিনিসগুলো নিজে কি করতে হবে, ফেকিং করতে হবে। তার প্রথম স্টেপ হচ্ছে আপনার যে ডিফিউজ করা ব্যাপারটা, তিনটা জিনিসকে যে ডিফিউজ করতে হবে, ফিলিং, থট, অ্যাকশন, এটা বোঝা দরকার। সেকেন্ড হচ্ছে এটাকে ফেকিং করতে হবে, আপনার নিজের ব্রেনকে বুঝাইতে হবে না আমার আসলে খারাপ লাগতেছে না, আমার ভালো লাগতেছে, আমি আসলে কোনো একটা ভুল কারণে এরকম ঝামেলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে গ্র্যাজুয়ালি আপডেট করতে হবে, প্রথম দিকে স্লো হবে, আস্তে আস্তে এটা কি করতে হবে, আরো বাড়াইতে হবে। ফোর্থ যেটা, সেটা হচ্ছে আপনার সেফ জোন তৈরি করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, কন্টিনিউয়াসলি আপনি নিজেকে তো হচ্ছে এইভাবে করে ভুল বোঝাইতে পারবেন না।
আপনি নিজেকে বারবার কন্টিনিউয়াসলি ভুল বুঝাইতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে এটার সেফ জোন তৈরি করতে হবে। সেফ জোন জিনিসটা কি? সেফ জোন জিনিস হচ্ছে আপনি এই যে কাজ করতে যখন বসতেছেন, আপনি যে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন না বারবার, কাজ করতে গেলে বারবার যে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন, আপনার দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে চিন্তা করতে হবে আমার কেন আমি আনসেফ হইতেছি, আমার কি কারণে আমি আনসেফ হয়ে যাইতেছি বারবার। এই কারণগুলো আপনার চিন্তা করতে হবে যে আমি আসলে কি করলাম এমন যে আমি এই কারণে আমি আনসেফ হয়ে যাচ্ছি। আরেকটা করতে হবে হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশনের লিস্ট করতে হবে, আমাকে ডিস্ট্রাক্ট করতেছে কি কি জিনিস। যেমন আমার মোবাইল, আমার সামনে যখন মোবাইল থাকতেছে, আমি মোবাইল একটু নোটিফিকেশন আসতেছে, লাইটটা জ্বলে উঠতেছে, আমি মোবাইলের দিকে তাকাইতেছি, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। মোবাইল নোটিফিকেশন অন করা, টুং 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 করে শব্দ হচ্ছে, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। আমার বাবু বাম পাশ থেকে দৌড় দিয়ে যাচ্ছে, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। আমাকে ডাকতেছে, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। এই যে যে সকল কাজগুলো আছে, কি কি কারণে আমি ডিস্ট্রাক্টেড হচ্ছি, এগুলাকে লিস্ট ডাউন করতে হবে। এবং এগুলাকে কি করতে হবে, টার্গেট রাখতে হবে। এগুলোকে আমি যত বেশি কি করি, এই কারণে আমি ডিস্ট্রাক্টেড হয়েছি, এগুলোকে আমার কি করতে হবে, আস্তে আস্তে বাদ দিয়ে দিতে হবে। এই ডিস্ট্রাকশন যাতে আমার কোনোভাবেই না হয়। ডিস্ট্রাকশন হইলে আমি কি করব, সবকিছু আউলায় ফেলবো। বুঝতে পারছি? তারপর আমার কি করতে হবে, টোটাল 4টা স্টেপ ফলো করতে হবে। কগনিটিভ ডিসিশন বুঝতে হবে, আমার ফিল করতে হবে যে হ্যাঁ, এই এটা হচ্ছে ফিলিং, এটা হচ্ছে থট, এটা হচ্ছে অ্যাকশন। এটা আপনার ব্রেনকে বারবার বুঝাইতে হবে। আমি কিছু একটা হইলে সাথে বুঝতে পারছি ফিলিং, এটা আমার ফিলিং আসতেছে। থটটা আমি চিন্তা করে চেঞ্জ করে ফেলি, অন্য কিছু চিন্তা করি। থট চেঞ্জ করবেন, তারপর অ্যাকশনে যাবেন, তারপর হচ্ছে আপনার আস্তে আস্তে রেজাল্ট শোকেস করা শুরু করবেন। 2 নম্বর হচ্ছে ফেকিং করা, নিজেকে ফেক করাইতে হবে যে না, ওই যে যেটা বললাম ফেকিং এর ব্যাপারটা। তারপর আস্তে আস্তে নিজেকে গ্র্যাজুয়ালি আপডেট করতে হবে এই প্রসেসটা। এবং সেফ জোন তৈরি করতে হবে। যত বেশি আপনি সেফ থাকবেন, সেগুলোকে আপনাকে কি করতে হবে, এই সেফ জোনের মধ্যে এমন কিছু রাখা যাবে না যেটা আপনাকে বারবার আনসেফ করতেছে। আপনি সেফ জোন মানে এই না যে আপনার সেফটি, এই সেফ জোন মানে আপনার ডিপ ওয়ার্কের সেফটি। আপনি ডিপ ওয়ার্ক করতে গিয়ে আপনি কিসের কারণে আপনি আনসেফ হয়ে যাচ্ছেন, এই সেফ জোনকে বা কি কারণে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, এই সকল চিন্তা, আপনার মাথায় খারাপ চিন্তা আসতে পারে, আপনি কিছু একটা ভুল কিছু দেখতে পারেন, খারাপ একটা ভাবনা আসতে পারে। এই যে এটাও, এই চিন্তাটাও কি একটা আনসেফ জিনিস। কি এমন করলাম যে আমার মাথায় এই জিনিসটা আসলো, আমি এমন কি চিন্তা করলাম বা কি আমি দেখলাম যে দেখার পরে আমার এই চিন্তাটা মাথায় আসলো, ওই জিনিসটাকে সামনে রাখা যাবে না। এমন কি শব্দ আমার আশপাশে হচ্ছে যেটার কারণে আমার মনে হচ্ছে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। আমি আমার মোবাইলে একটা জিনিস ফলো করি, যখন ধরুন আমি দেখতেছি বেশি চালাই ফেলতেছি মোবাইল, আমার অ্যাপেলে আছে, আমি বাকিগুলোটা যাই না, প্রত্যেকটা থাকার কথা, কালার চেঞ্জ করা যায়। যেমন আমি যখন কালার চেঞ্জ করে ফেলি, মানে আমার হচ্ছে ডিসকালার করে ফেলি, একদম আমার হচ্ছে ডিসকালার করা, হ্যাঁ কালার নাই কোনো, আমি ডিসকালার করে ফেলছি। ডিসকালার হলে হয় কি, আমরা যখন কালারফুল কিছু থাকি আমাদের প্রচুর পরিমাণে ফোকাস নষ্ট হয়ে যায়, আমি দেখতে থাকি দেখতে থাকি দেখতে থাকি। এবং আমি যখন হচ্ছে ডিসকালার করে ফেলি, দেখবেন বেশিক্ষণ মোবাইল চালাতে ভালো লাগতেছে না। তো এই যে আমি যখন সব কাজ করতে থাকি, আমার থাকে এই যে ওয়্যারলেস হেডফোন আছে, আমি এর মধ্যে একটা ইউটিউবে একটা সাউন্ড ছাড়ি, মিউজিক ছাড়ি, যেটা হচ্ছে একবারে সফট টোনের। কিন্তু আমি এই যে দুইটা হেডফোন নিয়ে কানে ঢুকা রাখবো, যত কম সাউন্ড আমার কানে আসে, আশপাশে যা হইতেছে না হইতেছে, কে আমাকে ডাকতেছে না ডাকতেছে, এগুলো যত কম আমার কানে আসবে, তত বেশি আমি কি করতে পারবো, ডিপ ওয়ার্ক করতে পারবো। বারবারই বলতেছি, ডিপ ওয়ার্ক ব্যাপারটা কোনো ম্যাজিক। ডিপ ওয়ার্ক হচ্ছে আপনার একটা অভ্যাস। এই অভ্যাস যত বেশি আস্তে আস্তে প্র্যাকটিস করে করে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তত বেশি হচ্ছে আপনার কাজে লাগবে। লাস্ট, আমাদের কগনিটিভ ডিসিশন বুঝতে পারছি, লাস্টে যেটা আসতেছে সেটা হচ্ছে ট্র্যাকিং। আমি যে ডিপ ওয়ার্কের ক্ষেত্রে আসি, এই ডিপ ওয়ার্কটা 21 দিন পর্যন্ত ফলো করতে হবে। কয়দিন? 21 দিন পর্যন্ত ফলো করতে হবে। প্রিপারেশন স্টেজ, পারফরমেন্স স্টেজ, এই যে ক্লোজিং স্টেজ, এই প্রসেসগুলোকে আপনি যদি 21 দিন ফলো করতে পারেন, আপনার ট্যাবলিট স্টেশনে প্রতিদিন যাওয়া, 25 মিনিট 5 মিনিট 30 মিনিট 5 মিনিট এরকম করে ব্রেক করে কাজ করা, আপনি যে প্রত্যেকটা জিনিস নোট রাখা, প্রিজার্ভ করা, কাজ শেষে উঠে গেলে আপনি যে গুছায় রাখতেছেন জিনিসপত্রগুলা, এইটা, এই প্রত্যেকটা প্রসেস আপনার কি করতে হবে, এই যে প্রত্যেকটা লিস্ট করা, কেন আমি আনসেফ হয়ে যাচ্ছি, কেন আমি সেফ থাকতে পারতেছি না, কি কি কারণে আমি ডিস্ট্রাক্টেড, এগুলো লিস্ট করা, এগুলোকে ক্রস করে কেটে দেওয়া। এই জিনিসটা আপনি যদি 21 দিন করতে পারেন, 21 দিন পর দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত অলরেডি হয়ে গেছে। 21 দিন পর্যন্ত টানা, আপনি আপনার নিজের সাথে ওয়াদা করেন, আপনি 21 দিন পর্যন্ত টানা এই কাজটা করতে পারছেন। যদি করতে পারেন, তাহলে আপনি নিজেই দেখবেন আপনার রিওয়ার্ড আপনার জন্য মোর দ্যান এনাফ। এখন এই ট্র্যাক করার ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কিছু নাম্বার লিস্ট করবেন প্রতিদিন। আপনি যখন কাজ ডিপ ওয়ার্ক শেষ করতেছেন, কিছু নোট নেবেন। এক হচ্ছে আপনার ফোকাস, আপনি যে ফোকাস করে কাজ করছেন এটা নিজেকে নিজে মার্ক দিবেন। আপনার এই কাজ করার সময়, আজকে ডিপ ওয়ার্কের সময় আপনার ফোকাস 10 আউট অফ কত ছিল, ধরেন আজকে 10 আউট অফ 6 ছিল। আমি 10-এ নিজেকে আজকে 6 দিব, ফোকাসটা আমার আসলে কতটুকু ছিল, আমার এনার্জি কতটুকু ছিল। এনার্জি তো বুঝতেই পারি আমরা, যে আমি কাজ করার সময় কি বারবার কি এনার্জি লো হয়ে যেতেছিল, আমার কি শরীর খারাপ লাগতেছিল,
আমার কি ফোকাস, আমি এনার্জি ধরে রাখতে পারতেছি না? ফোকাস এনার্জি কিন্তু আলাদা, হ্যাঁ। ফোকাস হচ্ছে আমি ফোকাস করে কাজ করতে পারছি কতক্ষণ, এটাও না। আমি হচ্ছে 6 আউট অফ 10 দিছি। এনার্জি আমি দেখলাম 8 আউট অফ 10, আমার এনার্জি ছিল, বাট হয়তো ফোকাস ছিল না। তারপর কি? তারপর হচ্ছে আপনার স্যাটিসফাইড, আপনি যে আজকে শেষ করছেন, হাউ স্যাটিসফাইড আর ইউ? আপনি ধরেন হচ্ছে 5 পাইছেন, নিজেকে 5 দিলেন, এবং এটাকে প্রতিদিন ট্র্যাক করতে হবে। প্রতিদিন আপনি 21 দিন টানা এটাকে লিখে রাখবেন যে আপনি ফোকাস ছিলেন কত, এনার্জি ছিল কতটুকু, স্যাটিসফাইড হচ্ছেন কতটুকু। এই ফোকাস, এনার্জি এবং স্যাটিসফাইড, এই তিনটাকে নোট করে রাখবেন। নোট করে রেখে 21 দিন পর্যন্ত দেখবেন আপনার ট্র্যাকটা কেমন হয়েছে। আপনি আসলে এই ফোকাসটা 6 ছিল, কোন দিন 5 হয়েছে, কোন দিন 4 হয়েছে, কোন দিন 10 হয়েছে, কোন দিন এনার্জিটা 10 হয়েছে, কোন দিন এনার্জি 5 ছিল। এগুলো আপনার ট্র্যাক করতে সুবিধা হবে। এবং প্রত্যেকটা নোটের নিচেই লিখে রাখবেন কেন আপনার ফোকাসটা আজকে 10-6 ছিল, কি কি কারণ ছিল আজকে আপনার ডিফোকাস হওয়ার পিছনে। আপনি যে ফোকাস করতে পারেন নাই, কি কি কারণে ডিস্ট্রাক্টেড হয়েছিলেন, কি কারণে আপনি পারেন নাই। এনার্জি ইস্যু লিখে রাখেন, কেন আপনার আজকে এনার্জি কম ছিল। কালকে ঘুম কম হয়েছে, তার মানে আপনার ঘুম তাড়াতাড়ি ঘুমাইতে হবে। আপনার কালকে কিছু ইস্যু হয়েছে, এই ইস্যুগুলোকে সলভ করতে হবে। বারবার বাসায় ঝগড়া লাগতেছে, এই ঝগড়াগুলোকে আমার মিনিমাইজ করতে হবে। আমার নিজের স্বার্থ হইলে ঝগড়া বন্ধ করতে হবে। এগুলোকে এনার্জি ম্যানেজমেন্ট করা। স্যাটিসফাইড আজকে কেন হই নাই আমি, আমি কি এমন ভুল করছি যে আজকে স্যাটিসফাইড হই নাই, প্রত্যেকটার পাশে পারলে নোট করে রাখবেন আমি এই কারণে স্যাটিসফাইড হইনি। মাথা রাখবেন, আমরা প্রবলেম আইডেন্টিফাই করতে না পারলে এটা সলভ করবেন কিভাবে। আপনি দেখতেছেন পানি ভাসতেছে, পানি ভাসতেছে, আপনি খালি দেখতেই আছেন পানি ভাসতেছে, আপনি খারাপও লাগতেছে, দূর খালি পানি ভাসে, খালি পানি ভাসে, খালি পানি ভাসে। এই চিন্তা করে কি লাভ আছে আদৌ? নাকি আপনার আসলে নোট করা উচিত যে পানি কেন ভাসতেছে, কি কারণে পানি ভেসে যাচ্ছে, এটা আসলে সলভ করবো কেমনে, কি কি প্রবলেম হইতেছে। এগুলো যখন আপনি আইডেন্টিফাই নোট করতে পারবেন, 21 দিন খালি ফলো করেন। 7 দিন ফলো করার পর বাকি প্রিভিয়াস 7 দিন দেখবেন কি করছিলাম, কি কারণে এগুলো হয়েছে। আচ্ছা, এই 10টা যে ইস্যু আছে, 10টা ইস্যুর মধ্যে কি আমি 2টাও সলভ করতে পারছি, বা 3টা সলভ করতে পারছি, বা 5টা কি সলভ করতে পারছি। ঠিক আছে, এই সপ্তাহে দেখি আমি কয়টা সলভ করতে, বা আমি এই 10টার মধ্যে কয়টা আমার না আসে। নতুন আবার এইটা কি আসলে এই সপ্তাহের মধ্যে। এই যে 3টা সপ্তাহ যদি আপনি ফলো করতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনার যদি মোটিভেশন না আসে, আপনি যদি পরিবর্তন না হন, তাহলে আপনি আপনাকে জাস্ট আমাকেই ম্যাচ পারেন, স্যার আমার আসলে কোনো কাজই হয় না। আপনি যদি আমার বলেন স্যার আমার কোনো কাজ হয় না, তার মানে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি এই প্রসেস ফলোই করেন না। আপনি আজকে ডিপ ওয়ার্ক করতে বসছেন, বুজুম মাজুম ডিপ ওয়ার্ক দিছেন, কাজ করছেন, উঠে যখন উঠে গেছেন, ক্লোজিং দেন নাই, আল্লাহর কাছে দোয়া করেন নাই, গ্র্যাটিটিউড ছিল না আপনার মধ্যে, ক্লোজিং ঠিক মতো হয় নাই, আপনি ব্রিদিং করেন নাই ঠিক মতো, আপনি হচ্ছে সেভ বা নোট করতেছেন না, এগুলো জিনিসপত্র যখন আসবে, তখন আস্তে আস্তে আপনি বুঝবেন যে হ্যাঁ আমার আসলে কোনো কাজই আলটিমেটলি হচ্ছে না। এক সেকেন্ড। দুঃখিত, আমার আম্মু ফোন দিচ্ছিল ওই রুম থেকে। তা আশা করি আজকে মোটামুটি কি করলাম, আমরা ক্লোজিং দিই, যেটা আমাদের ডিপ ওয়ার্কের শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার দুই একজন মেসেজ পাঠিয়েছেন দেখলাম যে স্যার আপনি এই সকল ভিডিও আপলোড করেন কোথায়। আমি আমার বাসায় সেভ করে দিই, একটা বক্সের মধ্যে রেখে দিই এই ভিডিওগুলা, যাতে হচ্ছে আমি পরবর্তীতে দেখতে পারি। এরকম কিছু না, আমার প্রত্যেকটা সেশন সবকিছু হচ্ছে আপলোড হয় আমার ওস্তাদ চৌধুরী চ্যানেলের মধ্যে। আপনি আমার ইউটিউবে যদি যান, ইউটিউবে গেলেই দেখবেন ওস্তাদ চৌধুরী লিখে সার্চ করলে আমার চ্যানেলটাই সবার আগে আসবে। ওস্তাদ চৌধুরী অথবা গুগলে গিয়ে সার্চ করলে হবে। ওস্তাদ চৌধুরীর মধ্যে আপনি পাবলিকলি এই 4টা ভিডিওই পাবেন। 3টা ভিডিও আজকে অলরেডি আপলোড হয়েছে, আমারটা এটা শেষ হলে আজকে বা কালকের মধ্যে আপলোড করবো। এই 4টা ভিডিও এটার মধ্যে পাবেন। এছাড়া অনেক ভিডিও আছে আমার ইউটিউবের মধ্যে, আপনি চাইলে দেখতে পারেন, জাস্ট ওস্তাদ চৌধুরী লিখে সার্চ করলেই হবে। এবং সকল ভিডিও আমি আমাদের মেন্টর সাইটি গ্রুপের মধ্যেও আপলোড করি, ওইখানে আপনি হচ্ছে উপরে যে ইয়া কি বলে এটা, হাইলাইট করে দেওয়া যে পোস্টগুলা, সেখানে দেখতে পারেন। অথবা এই যে পোস্ট যেগুলো, সেই পোস্টগুলোর কমেন্টও চেক করতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে ওস্তাদ চৌধুরী ইউটিউব চ্যানেলে যান, ওইখানে পাবলিক ভিডিওগুলো আছে, চাইলে ওখান থেকে আপনি দেখতে পারবেন। ক্লোজিং আসি। আমরা আজকে কগনিটিভ ডিফিউশন দেখছি, কিভাবে আমরা আসলে কনস্ট্যান্টলি মোটিভেটেড থাকতে পারি, কিভাবে মোটিভেটেড থাকতে পারি। আমরা দেখছি ক্লোজিং এবং প্রিজার্ভেশন কিভাবে নিতে হয়। ক্লোজিং এ আমরা টোটাল 4টা স্টেপ বলছিলাম, সবকিছু সেভ করা বা নোট রাখা। এটার জন্য আমি আবার হচ্ছে কর্নেল নোট টেকিং মেথডের কথা বলছি, বিল্ডিং আ সেকেন্ড ব্রেইনের কথা বলছি। তারপর হচ্ছে আপনার আমি সবকিছু গুছায় রাখার কথা বলছি। আমি ব্রিদিং ব্রিদিং করার কথা বলছি, যে আমি নিঃশ্বাস নিব। এটার অনেকগুলো স্টেপ আছে, প্রসেসে দেখতে পারেন। আমরা গ্র্যাটিটিউড করতে বলছি, এবং এমন কিছু করা যাবে না যেটা আমার এই ডিপ ওয়ার্কে নষ্ট করে ফেলে। মোবাইল চালাবেন, বাট শেষ করেই সাথে সাথে মোবাইল চালাবেন না। শেষ করার পর আগে নিজে একটু রিল্যাক্স করবেন, ঠান্ডা হবেন, তারপর হচ্ছে আস্তে আস্তে কি করবেন, আপনি ফোকাস ইয়াতে ঢুকবেন। এই তো, সবাই ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ। গত একটা মাস যাবত আমরা এই টানা 4টা ক্লাস করছি, আমি আশা করি অনেক কিছু শিখাইতে পারছি, অনেক কিছু বুঝাইতে পারছি।
যদি আপনার ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হচ্ছে আপনি পেজে আপনার ইয়াতে আমার পেজকে মেনশন করে ফেসবুকে পোস্টও করতে পারেন যে স্যারকে অনেক ধন্যবাদ বা ব্লা ব্লা, যা যা পাম্পটি দিতে পারেন দিতে পারেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে কোনো এক সেশনে, আজকে না, তবে নেক্সট কোনো একটা সেশনে দেখা হবে আবারও, হয়তো 1-1.5 মাস পরে। টিল দেন, এর আগে আমার ফেসবুক পেজও ফলো করে রাখেন, ওস্তাদ চৌধুরী পেজটা। ওইখানে আমি মাঝে মাঝে ফ্রিতে অনেক কিছু সেশন টেশন নেই, মেন্টর সাইটের আন্ডারে না, এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল জায়গা থেকে আমি নিজের কিছু পার্সোনাল সেশন নেই, চাইলে সেশনগুলোতে জয়েন করতে পারেন। পেজে ফলো দিয়ে রাখবেন, হচ্ছে একদম ইয়া দিয়ে রাখবেন এটাকে, ইম্পর্টেন্ট যে থাকে না যে ইয়া দিয়ে রাখা, আপনার ফিচার দিয়ে রাখা, ফিচার দিয়ে রাখেন, যদি কোনো কিছু আসে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ইউটিউব চ্যানেলে ফলো করে রাখেন, ওইখান থেকে ভিডিও পাবেন অনেক কিছু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দীর্ঘ 1 মাসের জার্নিতে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ কোনো এক সেশনে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।